মহাকর্ষ ও অভিকর্ষ, চমৎকার একটা সাবজেক্ট, চমৎকার একটা চ্যাপ্টার। এই মহাকর্ষ অভিকর্ষ বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে বলেই আমার কাছে মনে হয় যে নিউটন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। এখন কেউ কেউ হয়তো আইনস্টাইনকে বড় বিজ্ঞানী বলতে পারে, গ্যালিলিওকে বড় বিজ্ঞানী বলতে পারে, নিকোলা টেসলাকে বড় বিজ্ঞানী বলতে পারে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন। তিনি ক্যালকুলাস, গণিতের ক্যালকুলাসের জনক নিউটন। গণিত এবং ফিজিক্স দুইটার বস হচ্ছে নিউটন। এবং সে এই যে নিউটনের মহাকর্ষ সূত্র এবং গতিসূত্র, এই দুইটা হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন। ফিজিক্স কি পৃথিবীতে স্থাপনই করছে এই দুই সূত্র। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিই। মহাকর্ষের সাথে সম্পর্কিত হচ্ছে ভর এবং ওজন। তারপর বলে নেই মহাকর্ষ জিনিসটা কি। মহাবিশ্বের, পৃথিবীর সকল, মহাবিশ্বের সকল বস্তু বলতে পদার্থ, শক্তি না, সকল পদার্থ একে অপরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাকে মহাকর্ষ বলে। সকল বস্তু, ধরো তোমার বাম হাত আর ডান হাত পাশাপাশি রাখলে তোমার হাত দুইটা একে অপরকে আকর্ষণ করছে, তুমি টের পাচ্ছ না, কারণ আকর্ষণ বলের মান খুব কম, কিন্তু আকর্ষণ কিন্তু করছে, এটাকেই মহাকর্ষ বলে। কিন্তু তুমি যখন টেবিল থেকে লাফ দিবা, তখন কিন্তু তুমি মাটিতে পড়ে যাবা, এটা তুমি আবার ফিল করবা। পৃথিবীর আকর্ষণ বলে তুমি ফিল করতেছো, কিন্তু তোমার হাত দুইটাও একে অপরকে আকর্ষণ করতেছে, এটা তুমি ফিল করতেছো না। আর কারণটা কি? কারণ হচ্ছে আকর্ষণ বলের মান ডিপেন্ড করে দুইজনের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বল ভর যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলটাও বেশি হয়। এখন তোমার দুইটা হাতের ভর খুবই কম, কিন্তু একটা হাতের সঙ্গে যখন একটা পৃথিবীকে, পুরা পৃথিবীর ভরটাকে কম্পেয়ার করবা, তখন পৃথিবীর ভর কিন্তু অনেক অনেক বেশি। এই জন্য ভর বেশি বলে আকর্ষণ বলটাও বেশি হয়ে যাবে, কারণ আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক। একটু পরেই করবো আমরা নিউটনের মহাকর্ষের সূত্র। আর যে দুইটা বস্তু আকর্ষণ করতেছে এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয়, মানে পৃথিবী অন্যান্য বস্তুকে যেই বলে আকর্ষণ করে, সেটাকে বলে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ। মধ্যাকর্ষণ ইংরেজি গ্র্যাভিটি, আর মহাকর্ষ ইংরেজি গ্র্যাভিটেশন। একই জিনিস, সূত্র, সংজ্ঞা, ধরন, প্রকৃতি, মাত্রা সবই এক, কোনো পার্থক্য নাই। নিউটনের মহাকর্ষ সূত্রটাও দেখি। প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। নিজের দিকে বলতে কি, নিজের কোন দিকে? মনে করো আমি তোমাকে আকর্ষণ করতেছি, আমার মাথার দিকে না বুকের দিকে না পায়ের দিকে? হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রের দিকে। মনে করো আমি তোমার মাস্টার, তুমি আমার পাশে বসে রয়েছো, পড়তেছো, আর আমি তোমার পাশে যে বসে আছি, আমি কিন্তু তোমাকে আকর্ষণ করতেছি কোন দিকে? আমার ভরকেন্দ্রের দিকে। ভরকেন্দ্র আশা করি বুঝো, না বুঝলে অন্য ক্লাস শিখবো আমরা। আচ্ছা, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। মানে ভরের গুণফল যদি বেশি হয়, তাহলে আকর্ষণ বলের মানও বেশি হবে। দুইটারই ভর বেশি হইতে হবে এমন কোনো আবশ্যকতা নাই। যেমন একটা মানুষের ভর খুব কম, আর একটা পৃথিবীর ভর অনেক বেশি, এই জন্য পৃথিবী মানুষকে এত ভরে আকর্ষণ করতেছে। কিন্তু আমার পাশে যে একটা ট্রাক বসে দাঁড়ায় আছে, আর আমি যে ট্রাকের পাশে দাঁড়ায় আছি, ট্রাকটা কিন্তু আমাকে আকর্ষণ করে তার ভিতরে ঢুকায় ফেলতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে ট্রাক ততটা বড় না, যার কারণে তার মহাকর্ষ বল কম। এই হচ্ছে ঘটনা। ভর কম বলেই তার মহাকর্ষ বলটাও কম, এই জন্য তুমি টের পাচ্ছ না। আচ্ছা, ধরা যাক এম1 এবং এম ভরের দুইটা বস্তু পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বল এফ। তাহলে আমরা এই যে প্রথম লাইনটা বললাম, ভরের ভরের গুণফলের সমানুপাতিক, এটুকু থেকে আমরা পেলাম যে M1 × M2 এর সমানুপাতিক এফ। তাহলে নিচে ডি স্কোয়ারটা কোথায় আসলো? হ্যাঁ, এটা হচ্ছে এখানে, এটা বলে দিচ্ছে পরের লাইনে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডি হচ্ছে ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব, আর ফর রেডিয়াস, এটা দূরত্ব। ফিজিক্সের দূরত্বর ক্ষেত্রে প্রথমে ডি দিয়ে প্রকাশ করা হয়, এবং একই অঙ্কে একই রাশিতে অন্য একটা জায়গায় যদি ডি ইউজ করে ফেলতে হয়, তখন তারা দূরত্বকে আর দিয়ে প্রকাশ করে, কারণ আর মানে রেডিয়াস।
তাহলে সমানুপাতিক বলার কারণে এই যে বস্তু কোন ধরে ভরের গুণফলের সমানুপাতিক বলার কারণে ভরের গুণফল তুলে উপরে বলছে, আর বর্গের গুণোত্তের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বলার কারণে ডি স্কোয়ারটা নিচে বলেছে। আর সমানুপাতিক বলার কারণে আমরা ইকুয়াল চিহ্ন দেই নাই, আমরা কি চিহ্ন দিছি? সমানুপাতিক চিহ্ন দিছি। যদি এখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক না বলে সমান বলতো, তাহলে আমরা সমান সমান চিহ্ন দিতাম, কিন্তু না, বলছে সমানুপাতিক, এই জন্য সমানুপাতিক চিহ্ন দিছি। এরপরের লাইনে গিয়ে দেখো সমানুপাতিককে সমান চিহ্ন দিয়ে দিছে। আর কেন রেখে দেওয়া যায়? সমানুপাতিক আর সমান কি একই জিনিস না তো? তাহলে কেন আগের লাইনে সমান চিহ্ন দিল না, পরের লাইনে কেন দিল? এর কারণটা কি, কে বলতে পারো? এর কারণ হচ্ছে সমানুপাতিক যখনই থাকে তখন বোঝা যেতে হবে যে কোনো একটা ধ্রুবক বিদ্যমান রয়েছে। তো সমানুপাতিক চিহ্ন তুইলা সমান সমান দিতে গেলে একটা ধ্রুবক তোমাকে বসাই দিতে হবে। এই যে এখানে জি লিখলাম না, ক্যাপিটাল জি, এই ক্যাপিটাল জিটাই হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক, যেটা বসানোর কারণে এই সমানুপাতিক চিহ্নটা সমান সমান হয়ে গেছে। সমানুপাতিক দিয়ে কিন্তু আমরা কোনো অঙ্ক করতে পারি না, পরীক্ষার হলে মান বের করতে পারি না। মান বের করতে গেলে তোমাকে সমান সমান চিহ্ন ইউজ করতেই হবে। আচ্ছা, এই যে জি এর মানটা একটু আগে বললাম ধ্রুবক, এখানে বলেও দিছি জি একটি সমানুপাতিক ধ্রুবক। একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে, এটা খুব ইম্পর্টেন্ট। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তার মানেটা কি? মহাকর্ষের সূত্রে অঙ্ক বসাইলেই সব জায়গায় এই ধ্রুবকটাই মেনটেন করবে, কাজ করবে। মনে করো চলে গেল রকেটে, রকেট আর মঙ্গল গ্রহে ল্যান্ড করবে। রকেট আর মঙ্গল গ্রহের মধ্যকার আকর্ষণ খুঁজতে বের করতে গেলে এই যে এই একই জি ব্যবহার করা হয়। আবার তুমি একটু আগে লাফ দিছো, মাথার উপর উঠে গেছো, আর লাফ দিয়ে মাটিতে নামবা, তোমার ক্ষেত্রেও কিন্তু একই জি, এই জি এর মান কিন্তু সেম। এটা হলো ক্যাপিটাল জি, এটার নামই মহাকর্ষীয় ধ্রুবক। কিন্তু যদি এখানে জি এর পরিবর্তে অন্য কিছু থাকতো, থাকার কোনো সুযোগই নাই। থাকতো মানে কি, থাকার কোনো সুযোগই নাই, কারণ এটা সূত্র থেকেই আসছে প্রতিপাদিত। কিন্তু যেই জি তোমাকে বের করতে বলবে, স্মল জি, ছোট জি, যদি বলে যে এই দুইটা বস্তু এমন এমন ছিল, ডি দূরত্বে রাখা ছিল, হুম, আর এফ এর মান মনে করো দিয়ে দিল, তাহলে এখানে মানগুলো অবশ্যই জির মানও বের করা যায়। ঠিক আছে। আচ্ছা, জি এর এককটা কি হবে এবং মাত্রাটা কি হবে? মাত্রা সমীকরণে অবশ্যই সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হয়। মাত্রা কি জিনিস বুঝো? এই থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম মাত্রা, এই মাত্রার ভিতরে যেটা আছে সেটা হলো মাত্রা, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হলো মাত্রা। তো মাত্রা কি প্রকাশ করে বলো তো, একদম একজন। আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম না, অনেকগুলো মাত্রা সমীকরণ শিখেছিলাম, থার্ড ব্র্যাকেট দিলেই সেটা মাত্রা হয়ে যায়। মাত্রার কাজ হচ্ছে তিনটা মৌলিক একক দিয়ে প্রকাশ করা, এম এল টি: মাস, লেংথ, টাইম। ভর, দূরত্ব, সময়, এই তিনটা দিয়েই সকল রাশি, সকল মৌলিক এবং অনেকগুলো যৌগিক রাশির মাত্রা দেওয়া যায়। জি এর মান, এটা খুব ইম্পর্টেন্ট, খুব মুখস্থ করে ফেলবা। 0.6732 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই এককগুলো কিভাবে রিডিং করে ভালো করে শিখে রাখো, নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার।
কেজি টু দি পাওয়ার মাইনাস টু কে বলবো না, স্মার্টলি বলবো। এই তাহলে মাইনাস চিহ্ন থাকলে আমরা কেজি স্কোয়ারই বলতাম, মাইনাস না থাকলেও কেজি স্কোয়ারই বলতাম। এটা কেমন কথা হইলো? না, এক কথা হইলো না। মাইনাস আছে বলে আমরা এটাকে কেজি স্কোয়ার বলি নাই, মানে নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার এরকম বলিনি। বুঝতে পেরেছো? নিউটন মিটার স্কোয়ার, পরে কি বলতে হয়েছে? পার কেজি স্কোয়ার। পার, পার শব্দটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো এবং আয়ত্ত করে ফেলো। এ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এই মাইনাস চিহ্ন থাকলেই বলা হবে পার। পার মানে প্রতিতে। মানে ওই যে একটু আগে বললাম যে 10 জনের হচ্ছে 50, তাহলে একজনের কত? 10 দিয়ে ভাগ দিলে হয়েছে। মাথা পিছু বের করার জন্য জাস্ট টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মানে প্রতি কেজিতে কত, প্রতি কেজিতে প্রতি মিটারে কত নিউটন, এটাকে বলা হয় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কাপড়ে মনে করো আহ কত নিউটন বল প্রয়োগ করছি, এটা হচ্ছে মাত্রার ব্যাখ্যা। আচ্ছা, মাত্রা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, পরে আবার মুছে যাওয়ার কারণে অন্য করে বলতে গিয়ে আবার থার্ড ব্র্যাকেট মুছে গেছে। এবং জি এর মান হচ্ছে 6.6732 × 10⁻11। এটা কোন জায়গায় জি এর মানটা? আমরা তো জানি অভিকর্ষ ত্বরণের মান এই ভূপৃষ্ঠে একরকম, পাহাড়ের উপর আর একরকম, খনির ভিতরে আর একরকম, মহাশূন্য আর একরকম। তাহলে এখানে যে বললো জি এর মানটা এত, এটা কোন কোন বিবেচনার ক্ষেত্রে? সকল স্থানে লিখে দিছি। তার মানে জি এর মান, জি হচ্ছে কি একটা সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা দেখে আসি আবার আগে সার্বজনীন শব্দটা আছে কিনা। খুব ইম্পর্টেন্ট, সর্বজনীন বলে গেলে এখানে নাম্বার দিবে না। পৃথিবীর কেন্দ্রে জি এর মান এটাই, আবার মহাশূন্যে এটাই, পাহাড়ের চূড়ায় এটাই, সব জায়গায় একই। ওকে, এবার আমরা আসি অন্য জি। এতক্ষণ আমরা যেটা পড়েছি সেটা কিন্তু ক্যাপিটাল জি। এটার নাম হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, লেখা আছে নাম এখানে। ওই লেখা আছে, একটু দেখলাম। আচ্ছা, বাদ দিই। জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি বলে। অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন এই যে এতক্ষণ আমরা ক্যাপিটাল জি পড়েছি, এটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর এখন আমরা বলবো স্মল জি, মানে অরিজিনাল জি, যেটা আর কি জি এর মান। পৃথিবীর আমরা পড়েছিলাম ছোটবেলায় এক এক স্থানে জি এর মান এক এক রকম হয়। তো এটাই আমরা এখন পড়বো। ঠিক আছে? তো সংজ্ঞাটা কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মনে করো ছাদের উপর থেকে তুমি যদি একটা আপেল টুপ করে ছেড়ে দাও, তখন আপেলটা কি হবে? প্রথম দিকে খুব কম স্পিডে চলবে, যতই সময় যেতে থাকবে মানে নিচে নামতে থাকবে, ততই কি তার পড়ার হার বাড়তে থাকবে, স্পিডও বাড়তে থাকবে, তার স্পিড বাড়ার রেটও বাড়তে থাকবে। তো এই যে প্রতি সেকেন্ডের সঙ্গে যে একটা করে স্পিড বাড়লো, এটাকে কিন্তু বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কারণ এখানে নর্মাল ত্বরণ হচ্ছে অন্য কারণে তুমি ত্বরণ সৃষ্টি করবা, মনে করো বুলেট দিয়ে গুলি কইরা বা বাড়ি মাইরা, আঘাত কইরা। আর পৃথিবীর যে ত্বরণটা, পৃথিবী মনে করো তার কক্ষপথে ঘুরতেছে। এখন পৃথিবীর তো কক্ষপথে তার স্পিড চেঞ্জ হচ্ছে না, বার্ষিক গতি অনুযায়ী সময় সমানই লাগতেছে, স্পিড হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তারপরেও এখানে ত্বরণ কার্যকর আছে, কেন জানো? কারণ পৃথিবীটা তার কেন্দ্রে চারদিকে যেন ঘুরতেছে, তার তো প্রতি মুহূর্তে
বেগও চেঞ্জ হচ্ছে। বেগের মান চেঞ্জ না হলে বেগের দিক চেঞ্জ হচ্ছে। আর আমরাও জানি ভেক্টর রাশির বেসিক থিওরি হচ্ছে, ভেক্টর রাশির বেসিক থিওরি হচ্ছে যে আহ, গতি পরিবর্তন না হলেও চলবে, শুধু দিক যদি পরিবর্তন হয় তাহলে এটাকে বলের অবস্থান পরিবর্তন হয়েছে বলেই ধরে নিব। আচ্ছা, তার মানে ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। ভূপৃষ্ঠে কোথায়, কোন ভূপৃষ্ঠে? বাংলাদেশের ভূপৃষ্ঠে না পাকিস্তানের না আফগানিস্তানের? তার পুরো পৃথিবীর ভূপৃষ্ঠে। বলা যাবে না, পুরো পৃথিবীর না। কারণ পৃথিবীর এক এক জায়গায় ভূপৃষ্ঠ এক এক রকম দূরত্ব। এটাকে বলতে হবে সমুদ্র উচ্চতায়। দেখবে মাঝে মাঝে প্রায়ই বলে সমুদ্র উচ্চতায় প্রমাণ তাপমাত্রা চাপে, ব্যাপারগুলো কি? সমুদ্র বাইরে থেকে কাজ করতেছি, ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করে সমুদ্র উচ্চতায়। এখন কি আমি আমার ল্যাব থেকে আমার আমার যন্ত্রপাতি নিয়ে গিয়ে কক্সবাজার গিয়ে হাবুডুবু খাবো পানির তলে সমুদ্র উচ্চতায় আনার জন্য? না। ব্যাপার হচ্ছে পৃথিবীর লেয়ার তো এক এক রকম। এক এক জায়গায় মনে করো ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু পাহাড়, আবার এমনও জায়গা আছে যেখানে পাহাড়ের চেয়ে বেশি ঘন, মানে পুরা হিমালয় পাহাড়টাকে উল্টা করে ঢুকাই দেওয়া যাবে, এমনও জায়গা আছে ইয়া মহাসাগরের নিচে। ঠিক আছে। তো কিন্তু যেহেতু ভূপৃষ্ঠের এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু, আমরা আমরা আহ অধিকাংশ মানুষ বসবাস করি আমরা স্থলে, মানে যেটা লেভেল জমি। আর আহ আদিবাসীরা থাকে, আদিবাসীদের জন্য ভূপৃষ্ঠ হচ্ছে পাহাড়ের চূড়ায়। তার মানে তাদের আহ ভূপৃষ্ঠটাই আপার লেভেলের, দূরত্ব উচ্চতা বেশি। বুঝতে পেরেছো? তাহলে পৃষ্ঠে যেহেতু ভূপৃষ্ঠ যেহেতু এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম উচ্চতা, কেন্দ্র থেকে উচ্চতাকে বলা হয় ভরকেন্দ্র দূরত্ব। এবং এটা আহ ইয়া তাহলে আহ কেন্দ্র থেকে দূরত্ব এক এক জায়গায় এক এক রকম। তাহলে কি করণীয়? তখন বিজ্ঞানীরা চিন্তা করলো, যেহেতু পৃথিবীর দুইটা কথা চিন্তা করলো, যেহেতু এক হচ্ছে পৃথিবীর আহ আকৃতি গোলকাকার, একটু চ্যাপ্টা উপরে নিচে উত্তর দক্ষিণ মেরুতে, কিন্তু গোলকাকার। এই গোলকাকার পৃথিবীর এক এক জায়গার ভূপৃষ্ঠের দূরত্ব কেন্দ্র থেকে সমান না। সমান না কেন সমান না? দুই কারণে। এক হচ্ছে কোনো জায়গায় গর্ত গভীর, আর এক হচ্ছে কোনো জায়গায় পাহাড়, মানে উচ্চতা সমান না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু ভূপৃষ্ঠের তিন ভাগ, চার ভাগের তিন ভাগই জল, ম্যাক্সিমাম এরিয়াই কভার করে পানি, মানে সমুদ্র। আর সেই পানির হাইট একটা আরেকটার সাথে সারা পৃথিবীর সবগুলো সমুদ্র কিন্তু কানেক্টেড। যার কারণে পানির লেয়ারের হাইট কখনো, হাইটের লেয়ার কখনো চেঞ্জ হয় না। তার মানে বোঝা গেল এইটাই, যে সমুদ্রের পাড়ে কিন্তু আহ লাগানো একদম পাহাড় থাকতে পারে। কিছু জায়গা আছে না, যে ঢেউ এসে একদম আঘাত করে থাকে একদম ওয়াচ টাওয়ারের নিচে বা সেফটি টাওয়ারের নিচে। তার মানে কি এক এক জায়গায় এক এক রকম হাইট হইলেও পানির লেয়ার কিন্তু সব জায়গায় একদম সেম। এই জন্য বিজ্ঞানীরা স্ট্যান্ডার্ড হিসেবে সমুদ্র পৃষ্ঠকে ধরে নেয়। ভূপৃষ্ঠে সমুদ্র উচ্চতায় জি এর মান সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় জি এর মান কমতে থাকবে। প্রায় 3200 কিলোমিটার বা প্রায় 2000 মাইল উপরে জি এর মান শূন্য হয়ে যায়। সেখানে কোনো বস্তুর ওজন থাকে না বা কোনো প্রভাব থাকে না। আচ্ছা, ওজন জিনিসটা কি? আমরা তো ভর শিখতেছি, ওজন শিখতেছি, ওজন জিনিসটা কি অ্যাকচুয়ালি কেউ বলতে পারো? ভর হচ্ছে রিয়েল ভর, মানে একটা পদার্থের প্রত্যেকটা কণার ভরের যোগফলকে তার ভর বলা হয়। ঠিক আছে। এখন আমরা জানি নিউটন কি বলে গেছে প্রথম গতি, মহাকর্ষের সূত্রে, প্রথম গতি সূত্র না, মহাকর্ষের সূত্রে বলে গেছে যে আহ জি এর মান তার ভরের গুণফলের তো সমানুপাতিক বললাম, উচ্চতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
মানে আমি যদি ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে তুলে ফেলি, তাহলে কিন্তু তার দূরত্ব বেড়ে গেল, তাই না? তো দূরত্বকে বর্গ করে ভাগ দিয়ে দিব, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক জি এর মান। তার মানে আমি যদি ধরো একটা পাথর নিয়ে পাহাড়ে বসে আছি, মহাশূন্যে বসে আছি, অথবা বায়ুমণ্ডলে বসে আছি মনে করো, এখন বলতেছে যে আমাকে কি বলে, কতটুকু বলে আকর্ষণ করছে, ঠিক আছে? তো তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার কি কি কার্যকর আছে, পৃথিবী আমাকে টানতেছে, এটা আমার নিজের ওজন, আর আমি পৃথিবীকে টানতেছি একেবারে নেগলিজিবল, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস দেখি। ভূপৃষ্ঠ থেকে জি উচ্চতা, ভূপৃষ্ঠ জি এর মান তো সমান, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে যত বেশি উচ্চতা উঠতে থাকবো, উপরে উঠতে থাকবো, জি এর মান ততই কমতে কমতে থাকবে। মানে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। এটা তো F1 F2/d² সূত্রের মধ্যে আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, প্রায় 3200 কিলোমিটার উপরে বা প্রায় 2000 মাইল উপরে জি এর মান শূন্য হবে। এখানে একটু ভুল তথ্য আছে। একটা হচ্ছে প্রায় 3200 কিলোমিটার, আরেকটা বলা আছে 2000 মাইল। ও ঠিকই আছে না, মাইল তো বড় একক। 1000 মাইলে 3200 কিলোমিটার দূরত্বই হবে, ঠিকই আছে, অসুবিধা নেই। পৃথিবীর অভ্যন্তরে আবার একই কথা। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তখন যেমন জি এর মান কমবে, আবার যখন মাটির তলে ছেদ ঢুকে যাবে, একদম কুয়ার ভিতরে ঢুকে যাব, তখনও অভিকর্ষ ত্বরণ কমবে। আর অভিকর্ষ ত্বরণ কমলেই জিও কমে যাবে, সরি, জি তো অভিকর্ষ ত্বরণ কমলেই আহ একটা জিনিস আমরা একটু দেখি যে হ্যালো স্যার, আপনার মাইক মিউট হয়ে গেছে। সরি, আমি মিউট হয়ে গেছি। আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে বললাম যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কমে, আবার এখন বলতেছি ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলেও কমে, উভয় ক্ষেত্রেই কমলো, তাহলে বাড়লো না কেন? বাড়ে কখন তাইলে? প্রশ্ন আসে না? যে আমি যদি বলি যে বাংলাদেশ থেকে যত উত্তরে যাব হিমালয়ের কাছে, তার মানে শীত বাড়বে, তাহলে দক্ষিণে গেলে নিশ্চয়ই শীত কমবে, গরম পাবে। দুইটা বিপরীত হয়। কিন্তু এইখানে বলতেছে উপরে গেলেও কমবে, গভীরে গেলেও কমবে, ব্যাপারটা তো লজিক্যাল মনে হচ্ছে না। হ্যাঁ, লজিক্যাল মনে হবে, একটু ব্যাখ্যা করে দেই, কাজে লাগবে তোমাদের। এই যে মনে করো, এটা হচ্ছে একটা পৃথিবীর আউটার লেয়ার। এখানে একজন মানুষ তুমি দাঁড়ানো আছো মনে করো, ঠিক আছে? এটা পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে তোমার যে দূরত্বটা, এই দূরত্বটা একটা দূরত্ব আছে মনে করো, ফিক্সড। এখন যখন তুমি উপরে উঠে যাবা, তখন দূরত্ব বেড়ে যাবে। আর নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দূরত্ব যখন ডি ডি এর মান যখন বেড়ে যাবে, তখন তোমার কি হবে? বল কমে যাবে। তাহলে এটা বুঝলাম, দূরে গেলে কেন আকর্ষণ বল কমে যায়, এটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, গভীরে আসলে কেন আকর্ষণ বল কমে যাবে? তুমি যদি এখানে একটা কূপ কূপ সৃষ্টি করো, কূপ, কুয়া, নলকূপ না, কূপ। তুমি যখন এই মানুষটাকে এইখানে, নতুন একটা চিত্র আঁকি, এটা কেন্দ্র। এখানে যখন তুমি একটা কুয়া সৃষ্টি করে ফেলবা, আগে মনে করো আপেলটা ছিল এই জায়গায়, এই আপেলটাকে পৃথিবীর প্রত্যেকটা কণা কি নিচের দিকে আকর্ষণ করতেছিল, করতেছিল না? পেঙ্গুইনের মতো চিত্র হয়ে গেছে, দেখা যায়, বাহ! পুরা পেঙ্গুইন হয়ে গেছে, খেয়াল করো। আচ্ছা, তো এই আপেলটাকে পৃথিবীর প্রত্যেকটা কণা নিচের দিকে আকর্ষণ করতেছিল। কিন্তু যখন আপেলটাকে তুমি নিচে নামায় এখানে চলে আসবা, তখন এই আপেলকে অনলি আপেলের লেয়ারের নিচের লেয়ারের যে কণাগুলো, তারা নিচের দিকে আকর্ষণ করবে। তার মানে নিচের দিকে আকর্ষণ করার প্রবণতা কমে গেছে। আকর্ষণ করার জন্য দায়ী যে কণাগুলা, পৃথিবীর অণুগুলা, সেগুলো কমে গেছে, এই জন্য কম আকর্ষণ হবে। উপরন্তু এই উপরের দিকের যে অণুগুলা, কোন পরমাণুগুলা, এরা কিন্তু আবার বস্তুটাকে উপরের দিকে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো?
এই জন্য মনে করো নর্মালি এখানে যদি মনে করো 5 লক্ষ অণু আকর্ষণ করে, 5 লক্ষ নিউটন বলে, তাহলে এখানে এমনিই নিচের দিকে কোনো কমে যাওয়ার কারণে করবে 40 নিউটন। তার উপর উল্টা দিকে আরো 10টা কমে যাচ্ছে, 10 আরো মাইনাস হবে, 40 - 10 সমান সমান 30 হবে। এই কারণে কোয়ার দিকে ঢুকাই দিলে, উম ভিতরের দিকে ঢুকাই দিলে, কেন্দ্রের দিকে চলে গেলে বা গভীরে গেলে কি হবে, জি এর মান কমে যাবে, ওজনও কমতে থাকবে। আপেলটাকে নামাইতে নামাইতে যদি আরো নিচে নামাইয়া ফেলি, একদম কেন্দ্রে নিয়ে আসি, তাহলে আপেলের কোনো ওজনই থাকবে না। ওজন জিরো, পৃথিবীর কেন্দ্রে সকল সবকিছুর ওজন জিরো। কেন? হাইপোথেটিক্যালি, লজিক্যালি এন্ড ক্যালকুলেটিভলি। বাস্তবে ভূপৃষ্ঠের কেন্দ্রের আশেপাশেও যাওয়া সম্ভব হয় নাই। কারণ আহ, অনেক বেশি উত্তপ্ত, বেশি লোহা গলে যায় ভিতরে, ম্যাগমা ভিতরে তো গলিত লোহাই আছে অ্যাকচুয়ালি। তুমি যন্ত্র দিয়ে যে ড্রিল করবা ভিতরে, কয়েকটা লেয়ার গেলেই পরে যখন ম্যাগমার লেয়ারে চলে যাবে তখনই যন্ত্র গলে যাচ্ছে। এই জন্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো এখন পর্যন্ত সম্ভব হয়নি। বুঝতে পেরেছো? তাহলে আহ কেন্দ্রের দিকে গেলাম না বুঝলাম, কিন্তু যদি যাইতে চাইতাম কিছু না কিছু, তাহলে কি হতো, জি এর মান কমে যেত। বুঝতে পারছো? এখন আহ, এই কেন্দ্রে যখন জি এর মান জিরো হবে তখন অ্যাকচুয়ালি কি ঘটবে, তার ওজন, ওজনের সংখ্যা কি অ্যাকচুয়ালি, ওজন হলো ওয়েট, W = mg। আচ্ছা, ওজন আর ভরের কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। ভর হচ্ছে কোনো পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। একটা পদার্থের ওজন ভর 1 কেজি মানে কি, তুমি যাকে তাকে যেখানে নিয়ে যাও তার ভর 1 কেজি থাকবে, কারণ 1 কেজি হচ্ছে তার সবগুলা, এই পদার্থের অভ্যন্তরে সবগুলা অনুপরমাণুর ভরের যোগফলকে ওই ডিরেক্টলি ওই বস্তুর ভর বলা হচ্ছে। মানে পদার্থের মোট পরিমাণকে ভর বলতেছে, প্রত্যেকটা কণার ভরের যোগফল। কিন্তু ওজনটা তাইলে কি? ওজনটা হচ্ছে একটা বস্তুকে পৃথিবী যেই বলে নিজের দিক কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটাকে বলা হচ্ছে ওজন। তার মানে ওজন জিনিসটা চিরস্থায়ী না বা পার্মানেন্ট কিছু না। কারণ যখন ওজন 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 মনে করো W = mg যেহেতু সূত্র, জি এর মান তো উপরে উঠলে বাড়তেছে, মহাশূন্যে গেলে জিরো হয়ে যাচ্ছে। তার মানে উপরে যখন আমি উঠবো তখন জি এর মান কমতে থাকবে, এই জন্য ওজনও কমতে থাকবে। তার মানে বায়ুমণ্ডলে যত উপরে যাবা তোমার ওজন কি হালকা লাগবে নিজে। এই W = mg। আবার আমরা জানি F = ma। এই F = ma আর W = mg দুইটা একই সূত্র। কারণ বলের একক নিউটন, এফ হচ্ছে বল, ফোর্স, বলের একক নিউটন, ওয়েটের ওজন, ওজনের একক কি, ওজনের একক কি, কে বলতে পারো? নিউটনই। বলের একক যা, ওজনের একক তা। কারণ ওজন এক প্রকার বল। ওজন কি বল, কেমন বল? ওজন হচ্ছে জাস্ট পৃথিবী আমাকে যেদিকে টানতেছে সেই বলটা ওজন। ঠিক আছে? কিন্তু এটাও এক প্রকার অভিকর্ষ বল, অন্য কিছু না। এগুলো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ 9.83217। পুরা 5 ডিজিট মনে না থাকলে দশমিকের পরে 2 ডিজিট হলেও মনে রাখবে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন 9.78। নিরক্ষীয় অঞ্চল যিনি কোনটা, অক্ষ নাই যেটা 0 ডিগ্রি অক্ষরেখা, মানে বিষুব রেখা, একদম পেট বরাবর একটা কাল্পনিক রেখা গেছে না, এটাকে নিরক্ষরেখা বলে। এই নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। এই নিরক্ষরেখা বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর, সরি পৃথিবীর মাঝখান বরাবর, পেট বরাবর। আচ্ছা, এর কারণটা কি হলো? কারণ আমরা জানি পৃথিবী কমলা লেবুর মতো গোল চ্যাপ্টা এরকম। তাহলে বলতো কেন্দ্র থেকে এই উপরে হচ্ছে উত্তর মেরু, যেটাকে কেন্দ্র করে ঘুরতেছে, নিচে হচ্ছে দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে,
হ্যাঁ, দেখো কেন্দ্র থেকে মেরুর দূরত্ব খুব কম, কাছে, কিন্তু কেন্দ্র থেকে, হ্যাঁ, এই বিষুব রেখা বরাবর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব অনেক বেশি, আর কেন্দ্র বরাবর দূরত্ব হচ্ছে খুব কম। তাহলে আমরা কি জানি যে নিউটন বলতেছে যে আকর্ষণ বলের মান হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক শব্দ থাকার মানেই হচ্ছে একটা বাড়লে একটা কমবে, মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে, এটা নিউটনের সূত্র থেকে আমরা পেয়েছি। তো দেখো, যেহেতু পৃথিবী একটু চ্যাপ্টা, মাঝখানে পেট দূরে, তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই নিরক্ষীয় অঞ্চলগুলো বা বিষুবীয় অঞ্চলগুলোর দূরত্ব বেশি, এই দূরত্বটা বেশি। কিন্তু মরু অঞ্চল একদম উপরে বা নিচে, এই যে এইটুকু সামান্য দূরত্ব, এইখানে দূরত্ব কম। কাছে হওয়ার কারণেই দূরত্ব কম, আর দূরত্ব কম হলে আকর্ষণ বেশি বা জিও এর মানও বেশি। তার মানে ওই যে এটাও নিউটনের গতির, সরি গতির না, এটা নিউটনের মহাকর্ষ সূত্রের একটা আলাদা রকম বৈশিষ্ট্য। তাহলে তোমাদের যদি কনফিউজ হয়ে যাও কখনো যে স্যার কি জানি বলছিল, দুইটাই তো বলছিল, আমি ভুলে গেলাম তো, মেরুর কথা বলছিল, বিষুবীয় কথা বলছিল না, মনে রাখতে হবে যে মরু অঞ্চল হচ্ছে কাছে, এই জন্য আকর্ষণ বেশি। আর সরি মরু না, নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চল হচ্ছে অনেক দূরে, পৃথিবী চাপটা, এই জন্য জি এর মানও কম। ওকে, এই জন্য গড় মানটা ধরা হয়েছে যে 9.78। গড় মান, গড় মানটাকে নিয়েই আমরা এখন কাজ করব, বুঝতে পারছো? হ্যাঁ, চন্দ্রপৃষ্ঠে জি এর মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। কারণ কি? কারণ ওই যে জি এর ভর কম, চন্দ্রের ভর কম। যেই সব পদার্থের, সরি, যেই সব গ্রহের বা বস্তুর ভর বেশি, তাদের আকর্ষণ বলও বেশি। যেমন বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এই জন্য বৃহস্পতির গ্রহের ভরও অনেক বেশি। তুমি বৃহস্পতি গ্রহে গিয়ে লাফ দিলে 1 ফুট উঠতে পারবে না, 1 ফুট উঠতে কষ্ট হয়ে যাবে, লাফ দিয়ে পট করে নেমে যাবে সঙ্গে সঙ্গে। মানে অনেক প্রচুর পরিমাণ আকর্ষণ বল, সারাক্ষণ দাঁড়াই থাকতে পারবো না তুমি। আবার চাঁদে গেলে দেখবা পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। তার মানে তোমাকে পৃথিবী টানতেছে না বললেই চলে, এই জন্য তুমি সোজা হয়ে দাঁড়ায় হাঁটতে পারবে না। একটা স্টেপ দিলে দেখো তুমি আকাশে উঠে গেছো, তোমার কাছে মনে হবে যে এখানে কোনো ওজন নাই বললেই চলে, তুমি নিজেকে প্রায় ওজনহীন মনে করবে। ভাগ্যিস চন্দ্র পৃষ্ঠে তাও একটুখানি ওজন ছিল। তা চাঁদে হালকা, এতটা হালকা যেটা হচ্ছে তার ওজন 6 ভাগের 1 ভাগ। তাহলে পৃথিবীতে ওজন যদি 30 হয়, আবার 6 ভাগের 1 ভাগ বলছি, তাহলে 6 দিয়া ভাগ করলেই পাওয়া যাবে যে একটা ওজন কত। আচ্ছা, পড়ন্ত বস্তু এটা আবার কি? কোনো বস্তুকে টুপ করে ছেড়ে দিলে, মানে ছাড়ার সময় কোনো বল প্রয়োগ না করলে, আস্তে করে জাস্ট অভিকর্ষের জন্য বিনা বাধায় পড়বে। মনে রাখতে হবে কোনো বাতাসের বাধাও নাই, একমাত্র অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল এখানে নাই, এরকম কল্পনা করতে হবে। সেই সব ক্ষেত্রে কি কি ঘটবে? সেই ক্ষেত্রে, আচ্ছা, এই যে কন্ডিশন গুলো, প্রি কন্ডিশন বলে দিছে, বস্তু পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে, এটা ধরে নিতে হবে। আবার এর কোনো আর্থিক, সরি, আদিবেগ থাকবে না, মানে ছাড়ার সময় থ্রো করে ছাড়বো না, আস্তে করে টুপ করে ফেলে দিব। থার্ড কন্ডিশন হচ্ছে বস্তু বিনা বাধায় মুক্ত ভাবে পড়বে, অর্থাৎ এর উপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না, অনলি অভিকর্ষই তাকে নিচের দিকে টেনে নামাবে, অন্য কোনো বল বল ক্রিয়া করবে না। যেমন বাতাসের বাধা এর উপর কাজ করবে না। কেন কাজ করবে না? বিনা বাধায় মুক্ত ভাবে পড়ন্ত বস্তু অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল ক্রিয়া কেন করবে না? কারণ আমি ধাক্কা দিব না, জাস্ট ছেড়ে ফেলে দিব, এই জন্য। বাতাসের বাধা তো আছে, কিন্তু আমাদের ইগনোর করতে হবে সূত্র প্রতিপাদনের জন্য, ধরে নিতে হবে বাতাসের বাধা নাই। এখন এই কন্ডিশন গুলো মনে রেখে আমি যে সূত্রগুলো বানাবো সেগুলোই পরন্ত বস্তুর সূত্র। কি কি? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে,
মানে দুইটা বস্তুকে মনে করো 6 তলার ছাদ থেকে ফেলে দিলা। একটা হচ্ছে মনে করো পাথর, আর একটা হচ্ছে মনে করো একটা তুলার বল। সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে তুলার বলটা যে কয় ফুট নেমে যাবে 5 সেকেন্ডে, কাগজের পাথরের বলটাও ওই 5 সেকেন্ডে সমান পরিমাণ নেমে যাবে। কিন্তু বাস্তবে আমরা তা দেখি না। পাথরটা তাড়াতাড়ি পড়ে যাবে বাস্তবে, কারণ হচ্ছে পাথর ভারী বাতাসের বাধার কারণে। কিন্তু বাতাসের বাধা কিন্তু নাই, ধরে নিছি বাতাসের বাধা নাই, ইগনোর। ঠিক আছে, আমরা যে এমন একটা গ্রহে চলে যেতাম যেখানে বায়ুমণ্ডল নাই, সেখানে গিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করতাম, তাহলে এই বিনা বাধায় পড়ন্ত বস্তু শব্দটা দেওয়ার এবং এই সমীকরণ লেখার কোনো প্রয়োজন থাকতো না। কিন্তু বাংলাদেশে বা সাধারণ ইয়েতে যেহেতু আমরা ধরে নিচ্ছি আসলেই বাতাস থাকে, এই জন্য আমরা এটাকে মানে মানে প্রকৃতপক্ষে পরীক্ষাটা হবে না। তোমরা নাম শুনেছো কিনা, পিসার হেলানো টাওয়ার। ইতালির একটা পিসা শহর আছে, সেখানে একটা 20 তলার মতো বিল্ডিং ছিল, এটা একটু বাগানো ছিল। ওই টাওয়ারের পিছনে বাতাসের একটা ভ্যাকুয়াম সৃষ্টি হতো, মানে সাময়িক বাতাস নাই এরকম একটা জায়গা সৃষ্টি হতো। এই জন্য ওইখানে গিয়ে বিজ্ঞানী গ্যালিলিও এই পর্যন্ত বস্তু সূত্রগুলো আবিষ্কার করেছে। মানে এই পিসার হেলানো টাওয়ারের উপর থেকে বস্তু ছেড়ে, পদার্থ ছেড়ে ছেড়ে দেখছে কোনটা আগে পড়ে। ঠিক আছে, তাহলে বুঝলাম সমান বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। মানে তুলার বলকে আর পাথরটাকে তুমি ছেড়ে দিলে, এই প্রথম বলটা যেইটুকু নিচে নামবে, মনে করো 6 তলার ছাদ থেকে 3 তলায় এসে থেমে গেছে, নামছে। আর আহ তুলার বলটাও এবং পাথরের টুকরাটাও একই দূরত্বই অতিক্রম করবে, যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা মাপি, মানে ভ্যাকুয়ামের ভিতরে মাপি। 2 নম্বর সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ টি, টি সময়ে প্রাপ্ত বেগ ভি, ওই সময়ের সমানুপাতিক হবে। মানে ভি সমানুপাতিক টি। এর কারণটা কি, মানেটা কি? হ্যাঁ, সময় যত যাবে বেগ তত বাড়বে, এটা সত্য কথা। সময় যত বাড়বে বেগ, প্রাপ্ত বেগ তত বাড়বে। এই জন্য সমানুপাতিক বলছে, অসুবিধা নাই, এখানে লজিকের বাইরে কিছু যায় নাই। আবার কি বলছে 3 নাম্বারটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, সময় যাচ্ছে, স্পিডও বাড়তেছে, ভি, ভি হচ্ছে স্পিড, ভেলোসিটি আর কি। বেগও বাড়তেছে, আবার দূরত্বও বাড়তেছে। কিন্তু বেগের ক্ষেত্রে বলছে শুধু ভি সমানুপাতিক টি, আর দূরত্বের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে এইচ কে দূরত্ব বা উচ্চতা দুইটা দিয়ে প্রকাশ করা যায়। হ্যাঁ, ভি কে সমানুপাতিক ডিরেক্টলি টি লেখছে, কিন্তু দূরত্বকে আবার লিখে দিছিলে এইচ সমানুপাতিক টি এর স্কয়ার, মানে সময়ের বর্গের উপর ডিপেন্ড করে। তার মানে এখানে টি এর মধ্যে সংখ্যাটা অনেক বড় বড় হইতে হবে। সাপোজ এখানে 3 সেকেন্ড পরে যদি বিবেচনা করি, তাহলে বেগ যতটুকু বাড়বে, এই 3 সেকেন্ড বসাইলে 3 এর স্কয়ার মানে 9, মানে দূরত্ব বাড়বে এর চেয়ে বেশি, 9 গুণ। বুঝতে পারছো? এই তিনটাই হচ্ছে সূত্র, এটা মুখস্থ করে ফেলবা। শুধু এটুকু মনে রাখবা যে বেগের চেয়ে স্মরণের পরিবর্তনের হার বেশি হয়, তো বেগের চেয়ে ত্বরণ বা সরি দূরত্ব অতিক্রম স্মরণ বেশি হয় বেগের চেয়ে। আচ্ছা, এবার আমরা দেখি সরল দোলকের সূত্র। সরল দোলক জিনিসটা কি? সরল দোলক কি? সরল দোলক হচ্ছে এমন একটা দোলক, এমন একটা দোলক যেটার চিকন একটা সুতার মধ্যে একটা ভারী বল, মনে করো মার্বেল, যদি বেঁধে ছেড়ে দেওয়া বেঁধে ঝুলায় দেওয়া হয়, তাহলে সেটাকে সরল দোলক বলে। এই যে আমরা শুরুতে ক্লাস শুরু করার আগে একটা ছবি দেখেছিলাম না, নিউটনস ক্যাডেল, এটা অ্যাকচুয়ালি সরল দোলক। দোলক। আবার আমাদের যে ঘড়ি আছে না, এই যে দেওয়াল ঘড়িগুলো ছিল আগে রাজাদের আমলে, ঘন্টা প্রতি ঘন্টায় ডং ডং করে শব্দ হইতো, নিচে কি একটা জানি লড়ে, ডানে বামে যায়, একবার দুলতে থাকে, হেঁটে দুলতে থাকে। এটা সরল দোলক। একটা দোলনা মনে করো, একটা দোলনার মধ্যে তুমি বসে দোল খাচ্ছ, এটাও একটা সরল দোলক। কিন্তু এটা সরল দোলক না, এটা নর্মাল দোলক। সরল দোলক কেন বলা যাচ্ছে না, কারণ সরল দোলক হইতে গেলে কিছু কন্ডিশন লাগবে। সেটা হচ্ছে যে সুতাটা হইতে হবে একদম চিকন, সুতার তুলনায় নিচের যেটা জিনিস ঝুলবে ভারী, সেটার নাম হচ্ছে
বব ববের ভর সুতার তুলনায় অনেক বেশি হইতে হবে এবং সাইজ অনেক ছোট হইতে হবে, এটা হচ্ছে সরল দোলকের বৈশিষ্ট্য। ঠিক আছে, সরল দোলকের কিছু সূত্র আছে। সরল দোলকের কাজ কি? সরল দোলকের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি খুঁজে বের করা। কোনো এক জায়গায় অভিকর্ষ ত্বরণ কত সেটা খুঁজে বের করা। ঠিক আছে, তো আমরা একটু সরল দোলকের তিনটা সূত্র শিখে ফেলি। কৌণিক বিস্তার অল্প হলে, কৌণিক বিস্তার মানে কি? মানে ওই যে দুলতেছে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দুলতেছে, উলম্বের সাথে যে কোণটা করবে দোলনাটা, এটা হচ্ছে কৌণিক বিস্তার। কত ডিগ্রি অ্যাঙ্গেল? এই কৌণিক বিস্তার 4 ডিগ্রি, সাধারণত 4 ডিগ্রির নিচে থাকতে হয়, তাইলে এই সূত্রগুলো প্রযোজ্য হয়। 4 ডিগ্রি যে বেশি যদি ঘুরে আমরা ছেড়ে দেই, তাহলে সূত্রগুলো তো উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে, অল্প হলে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই 4 ডিগ্রি। হ্যাঁ, 4 ডিগ্রি। ঠিক আছে, 4 ডিগ্রি। কৌণিক বিস্তার 4 ডিগ্রির চেয়ে কম হলে বা হলে, এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, দোলকের দৈর্ঘ্য মানে ওই যে ঝুলতাছে সেটা দৈর্ঘ্য একেবারে বব সহ, ববের কেন্দ্রবিন্দু সহ, ঝুলন বিন্দু থেকে শুরু করে উম, ববের কেন্দ্রবিন্দু পর্যন্ত, ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে কার্যকরী দৈর্ঘ্য বলা হয়। সুতার দৈর্ঘ্যকে বলা হয় শুধু আর, আর ববের ব্যাসার্ধকে বলা হয় স্মল আর। না, সুতার দৈর্ঘ্যকে বলা হয় এল, আর আহ, সুতার দৈর্ঘ্যকে বলা হয় স্মল এল, আর ববের ব্যাসার্ধকে বলা হয় স্মল আর। তাহলে সুতার দৈর্ঘ্যের সাথে ববের ব্যাসার্ধ আর যদি যোগ করে দেই, স্মল এল প্লাস স্মল আর, এই দুইটার যোগফল হচ্ছে কার যোগকরী দৈর্ঘ্য? ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কে দুইটার যোগফল দিয়ে প্রকাশ করা হয়। এখানে দেওয়া নাই, ব্যাখ্যা করে দেওয়া নাই না। এই যে সরল দোলকের থিওরিটা এখানে আমরা একটু একটু আগে নিয়ে যাই। সরল দোলক এখানে আমরা দেখলাম। হ্যাঁ, একটা ভারী আয়তনহীন বস্তুকে, ওই যে বব যেটাকে বলতেছিলাম, ববস, মনে করো ব্রেস্ট কে বোস বলে না, এটা কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, ফিজিক্স থেকে আসছে। তো বস্তুকে, মানে মনে করো একটা মার্বেল, মনে করো একটা ভারী একটা মার্বেলকে সুতা দিয়ে ঝুলাই দিচ্ছে, এটা কল্পনা করো। অপসারণশীল মানে বারবে না, ইলাস্টিক না, লম্বা হবে না টান দিলে, একদম প্লাস্টিকের সুতা মনে করো। ওজনহীন সুতা ও নমনীয় সুতা, মানে সুতার ওজনও নাই, এবং নমনীয় চিকন, বাতাসেও বাধা পাবে না। মানে কথার কথা হচ্ছে, এই বোবসটার ভরটাই এখানে তোমাকে একদম পার্মানেন্টলি বিবেচনায় আনতে হবে। সুতাটা জাস্ট হেল্প করবে তোমাকে বোবসটাকে ঝুলানোর জন্য। এখন এই সুতা বাদ দিলাম, দিয়ে ঝুলিয়ে যখন দিবে এই মার্বেলটাকে, এটা যদি ঘর্ষণ এড়িয়ে, মনে করো বাতাসও নাই, তোমাকে একটা কল্পনা করতে হবে, একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন সিচুয়েশন কল্পনা করতে হবে, বাতাসও নাই, বাতাসের ঘর্ষণ এড়িয়ে যখন স্বাধীনভাবে সে দুলতে থাকবে, তখন এটাকে সরল দোলক বলে। এক কথা একটা দোলনা। সরল দোলকের গতির সমীকরণ হচ্ছে T = 2 পাই রোড L/G। সরল দোলকের নর্মাল যে সূত্রটা, সূত্র থেকে কিন্তু এই সমীকরণটা আসছে। আমরা একটু দেখাই, নিচে দেখো। প্রথম সূত্র বলছে যে এই প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। মানে একবার তুলতে যদি 2 সেকেন্ড লাগে, তাহলে 5 বার তুলতে 10 সেকেন্ড লাগবে। মানে প্রত্যেকটা দোলনের সমান সময় লাগে, এটা কোনো সূত্রই না। আচ্ছা, এটা দোলনকালের কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। মানে কৌণিক বিস্তার যদি কম হয়ে থাকে, মনে করো 4 ডিগ্রি কম হয়ে থাকা টাইমে যদি তুমি ছেড়ে দাও, তাহলে প্রথম দিকে কৌণিক বিস্তার কম থাকবে, আস্তে আস্তে কৌণিক বিস্তার কমতে 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 কিন্তু কেন্দ্রের দিকে চলে আসবে। কিন্তু যদি যদি কমও সে মুভ করে, দোলনাটা যদি কমও মুভ করে, তবুও সময় সমানই লাগবে। কারণ যখন বেশি দূরত্ব বেশি অ্যাঙ্গেলে 4 ডিগ্রি অ্যাঙ্গেলে দুলতেছিল, তখন স্পিড বেশি ছিল,
আবার যখন একটু অর্ধেক স্পিড কমে আসছে, 2 ডিগ্রিতে চলে আসছে, তখন স্পিডও কমে গেছে। যার কারণে দোলন দিতে কিন্তু সমান সময়ই লাগবে, সময়ের সমানই লাগবে। 4 ডিগ্রি থেকে দুই পাশে 4 ডিগ্রি 4 ডিগ্রি করে ঘুরতে, আপ ডাউন করতে যে সময় লাগতো, দুই পাশে 2 ডিগ্রি 2 ডিগ্রি করে তুলতে সমানই সময় লাগবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এটা কৌণিক বিস্তারের উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, সেকেন্ডলি, কৌণিক বিস্তার কম হলে কোনো সরল দোলকের দোলনকাল কি? দোলনকাল মানে কি জানো? একটা সরলদোলকের যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে দোলে সম্পূর্ণ অপোজিটে দুলে গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে যে সময়টা লাগে, সেটাকে দোলন কাল বলে। মানে দুইবার, একবার ডান থেকে বামে গিয়া আবার বাম থেকে ডানে ফেরত আসতে, দুইটা সুইং করতে যে সময়টা লাগে সেটাকে দোলন কাল বলে। এইটা এর কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। সমানুপাত মানে কি? অনুপাত, সমান, বাড়লে বাড়ে, এটাও বাড়ে, এটাও বাড়ে, এটাও বাড়ে। তার মানে কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে দোলন কালও বাড়বে। মানে সুতাটা যদি লম্বা করে দাও, তাহলে সময় সুইং করতে সময় বেশি লাগবে। এটাকে বলা হচ্ছে টি সমানুপাতিক এল। কিন্তু এক যে বর্গমূল কথাটা বলছে, যে এই জন্য রুট ওভার এল দিয়ে দিব। আচ্ছা, কেউ এখন বলো তো, যে যদি একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করে দেওয়া হয়, তাহলে তার সুইং করতে কয় গুণ সময় লাগবে, বেশি লাগবে? আনমিউট করে বলো, না হলে কিন্তু আমি ওই যে কালকের মতো ইয়া খেলাম, কি জানি খেয়েছিলাম কালকে, প্রোটিন খেয়েছিলাম, প্রোটিন ক্লাসের মাঝখানে, সময় নষ্ট হইবে। বলো, দৈর্ঘ্য 4 গুণ করে দিলে দোলনকাল কয় গুণ বাড়বে বলো, পরীক্ষাটা আসবে এখন। 4 বসাও, এল এর মান 4 বসাও, কত আসে দেখো। টু স্যার। হ্যাঁ, দ্বিগুণ বাড়বে। মানে দৈর্ঘ্য যদি 4 গুণ করে দেই, তাহলে দোলনকাল দ্বিগুণ বাড়বে। এখন প্রশ্ন আসবে যে কি হবে? উত্তরে থাকবে 4 গুণ বাড়বে, 2 গুণ বাড়বে, 4 গুণ কমবে, 2 গুণ কমবে। আনসার কোনটা? আমি এখানে বাক্যটা লিখে দিই। বাড়ালে, এল 4 গুণ বাড়ালে টি দ্বিগুণ বাড়বে। এটা আমরা কি করলাম? নতুন এড করলাম, লাল করে দিলাম। কি বুঝলা? এখন কে বলতো, যে দৈর্ঘ্য যদি 9 ভাগের 1 ভাগ করে ফেলা হয়, তাহলে দোলনকাল কি ঘটবে? কার্যকরী দৈর্ঘ্য যদি 9 ভাগের 1 ভাগ করে ফেলা হয়, তাহলে দোলনকাল কি হবে বলতো কেউ একজন? 3 ভাগের 1 ভাগ বাড়বে স্যার। হ্যাঁ, হ্যাঁ, না, কমবে, কমবে। 9 ভাগের 1 ভাগ করে ফেলবে, কমে মানে কি? কমে যাবে। দৈর্ঘ্য 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে কমে যাবে। তাহলে দোলনকালও কমবে। সমানুপাতিক বলছে না। সমানুপাতিক কথার অর্থই হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমালে আরেকটাও কমবে, দুইটাই একই একই দিকে পরিবর্তন হবে। বাড়লে দুইটাই বাড়বে, কমলে দুইটাই কমবে, এটাকে সমানুপাতিক বলে। আচ্ছা, 3 নম্বর সূত্রে চলে যাই, ত্বরণের সূত্র। ত্বরণ মানে এই যে সুইং যে হচ্ছে, সুইং তো বাড়বে না, সুইং এর ত্বরণ না। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? বলতেছে দোলনকাল টি অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। মানে জি যদি বেশি বাড়ে, তাহলে টি এর মান কমবে, সময় কম লাগবে। জি এর মান বেশি থাকলে সময় কম লাগবে। এটা তো স্বাভাবিক কথা। একটু খেয়াল করো তো। মনে করো তুমি দোলনায় দোল খাচ্ছ তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। একটা ঝোলনা মানে দোলনা আর কি, ফুলের লতা দিয়ে বাঁধা, লতা পাতা দিয়া তুমি আর তোমার গার্লফ্রেন্ড বৈশা মনে করো দোলাইতেছো। এখন হঠাৎ করে যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বাইরে যায়, প্রচন্ড বেগে তোমাকে নিচের দিকে আকর্ষণ করতে থাকে, তাহলে দোলনাটা কি বেশি স্পিডে লড়বে না হালকা হালকা লড়বে বলতো? বেশি যদি টান স্যার দেয় নিচের হালকা দিকে। হালকা। কেন হালকা হালকা? টানতাছে নিচের দিকে, মারাত্মক চুম্বক মনে করো তোমার পায়ের নিচে।
তুমি একটা স্টিলের দোলনার মধ্যে দুলতেছো, স্যার মাটির এই যে নিচে বাধা একটা প্রদান করতেছে এই জন্যই তো মানে অনেক বাধা জোরে প্রদান করবে ই কেন? হওয়া টানতেছে মানে নিচের হালকা দিকে। বাধা প্রদান করবে কেন? জি বাড়ছে মানে কি? অভিজ্ঞ সচেতন বাড়ছে মানে কি? তোমাকে নিচের দিকে মারাত্মক বেগে টানতেছে, স্পিডে টানতেছে তোমাকে। তোমাকে যখন টাইনে আমি ছেড়ে দিব, প্রথমে তো টানলাম পিছন দিকে দোলনাটাকে, পরে যখন আস্তে করে ছেড়ে দিব, তখন জি অনেক নিচের দিকে তোমাকে অনেক স্পিডে জোরে টানতেছে। তার মানে কি দোলনা খুব তাড়াতাড়ি নিচে নামে যাবে। আবার যখন অপোজিটে উপরে উঠে যাবে, আবার তাকে জি নিচের দিকে বেশি স্পিডে টানবে। তার মানে অভিজ্ঞ সচেতন যখন বাড়বে, তখন তোমার স্পিড বাড়বে। স্পিড বাড়া মানে সময় কম লাগা, মানে সময় কম লাগবে। তার মানে জি বাড়লে সময় কমবে, মানে জি এর সাথে টি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কেমন ব্যস্তানুপাতিক? রোটোবরের ব্যস্তানুপাতিক। মানে বুঝছো? মানে জি যদি 4 গুণ বাড়ায়, 4 গুণ বাদ দিলাম, মনে করো জি যদি 25 গুণ বাড়ায়, তাহলে টি এর মান কি হবে? কেউ একজন বলো তো, শাশ্বত ছাড়া বলবা। কেউ একজন বলো তো। বলো, জি যদি 25 গুণ বেড়ে যায়, মনে করো পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহে নিয়ে গেছি, প্রচন্ড আকর্ষণ, তাহলে এর দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? স্যার কমবে। হ্যাঁ, কত গুণ কমবে? স্যার 1/5। হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে। ভরের সূত্র। ভরের সূত্র যে ভরের উপর ডিপেন্ড করে না, এটাই কথা। বাকি সবকিছু যদি সেম থাকে, তাহলে দোলন কালটা তার ভরের উপর নির্ভর করবে না, আয়তনের উপরও নির্ভর করবে না, উপাদান কি দিয়ে তৈরি, তাপমাত্রা কত ছিল, কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। তুমি একটা গরম বোব নিয়া আর একটা হালকা পাতলা ঠান্ডা বোব নিয়া তুমি বাইন্দা ঝুলাই দাও দোলনা, দেখবা সমান সময়ই তুলবে। তুমি একটা মনে করো সোনার তৈরি বোব বানাইলা, আর একটা মনে করো তুমি রূপার তৈরি বোব বানাইলা, দেখবা একই সময়ে মুভমেন্ট হবে। আবার মনে করো একটা হচ্ছে খুব ভারী 5 কেজি ওজনের একটা মার্বেল দিলা, একটা তুমি 5 গ্রাম ওজনের মার্বেল দিলা, এই একই রকম সময়ই তোমার যাবে। বিভিন্ন ভর, আয়তন, ঘনত্ব, উপাদান, তাপমাত্রা কোনো কিছুর উপরই ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অনলি কণিক বিস্তারের উপর। আর ওই জায়গায় এই যে এই জিনিসগুলো যে যা সমীকরণে যা যা আছে, সমীকরণে যা যা আছে তার উপর ডিপেন্ড করবে। মানে দোলন কালের উপর ডিপেন্ড করবে, এই জি এর উপর এবং এল এর উপর। আমি আবার উপর সূত্রে চলে যাই যে টি ইকুয়ালস টু 2 √L/G। সমীকরণে যা আছে তার উপর দোলনকাল ডিপেন্ড করবে, মানে এল এর উপর ডিপেন্ড করবে আর জি এর উপর ডিপেন্ড করবে। এল মানে কার্যকরী দৈর্ঘ্য কত ছিল সুতার, সেটার উপর ডিপেন্ড করবে। আর ওই জায়গায় অভিকর্ষ ত্বরণ কত ছিল সেটার উপর ডিপেন্ড করবে, অন্য কোনো কিছুর ডিপেন্ড করবে না। আর এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু এই যে 2 নং আর 3 নং সূত্রের কম্বিনেশন। দেখো, টি ইকুয়ালস টু √L, আবার বলতেছে টি ইকুয়ালস টু √1/G, কম্বাইন করে ফেললে আসবে টি ইকুয়ালস টু √L/G, ইকুয়ালস সমানুপাতিক। তার মানে টি সমানুপাতিক √L/G, এটুকু মিল পাইলাম। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি সমান সমান দিলে কি করতে হবে? একটা ধ্রুবক দিতে হবে, এটার নাম আমি 2 পাই। এই ধ্রুবকটা 2 পাই কেন হইলো, কই থেকে পাইছে? বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখছে যে 2 পাই হারেই সমানুপাতিক ভাবে পরিবর্তন হয়। বুঝতে পারছো? তাহলে সরল দোলকের কাজ কি? সরল দোলকের কাজ হচ্ছে কোন জায়গার অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা। কারণ তুমি এই এল এর মান জানো, সুতার দৈর্ঘ্য কিন্তু তুমি জানো। আবার টি এর মান তুমি স্টপ ওয়াচ দিয়ে মাপতে পারো। মানে 4 ডিগ্রি ঘুরে আটটাই না তুমি ছেড়ে দিলা মনে করো দোলকটাকে, তুমি স্টপ ওয়াচ দিয়ে মাপবা যে একটা দোলন দিতে কতক্ষণ লাগতেছে। টি এর মান যখন বসাই দিবা, এল এর মান যখন বসাই দিবা, এই সমীকরণে কিন্তু জি এর মান বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর কি আজ কি
আবার এই সূত্র দিয়ে উচ্চতা মাপা যায় কেমনে? মনে করো তুমি যখন পাহাড়ের উপরে নিয়ে যাবা, হুম, পাহাড়ের উপরে নিয়ে গেলে, দোলকটাকে নিয়ে গেলে, যেহেতু জি এর মান কম, ভালো করে বলতেছি, কান খুলে আসবে, টিভিতে আসবে, পরীক্ষা আসবে, জি এর মান কমলে আমরা কি জানি? দোলন কাল কি হয়? বেড়ে যায়। এই যে দোলন কালের সূত্র, জি এর মান কমলে ব্যস্তানুপাতিক, মানে জি এর মান কমলে টি এর মান, দোলন কাল বেড়ে যায়। আর জি এর মান বাড়লে দোলন কাল কমে যায়। তো পাহাড়ের উপর গেলে আমরা জানি জি এর মান কমবে, জি এর মান কমে গেলে টি এর মান বেড়ে যাবে। তার মানে পাহাড়ের উপরে সরল দোলক ধীরে ধীরে চলবে। এই উল্টা বললাম নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার বলি তো। পাহাড়ের উপরে তুমি যদি নিয়ে যাও তাহলে জি এর মান কমে যাবে, জি এর মান কমে গেলে টি এর মান বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক। টি হচ্ছে দোলন কাল, মানে সময়। সময় যদি বেড়ে যায়, সময় বেড়ে যাওয়ার মানে কি? ধীরে চলে নাকি দ্রুত চলে? সময় বেশি লাগছে তার মানে কি? ধীরে চলছে না দ্রুত চলছে? না জানবো না কে। কিন্তু চলে স্যার। ধীরে চলে, রাইট। তার মানে পাহাড়ের উপরে তুমি সরল দোলককে নিয়ে গেলে সে স্বাভাবিকের চেয়ে ধীরে চলবে। আবার বলো তো, যদি ইয়াতে নিয়ে যাও, মাটির তলে নিয়ে যাও, তাহলে জি এর মান আবার কমবে। তার মানে জি এর মান কমে গেলে আবার মাটির তলে গেলে টি এর মান কি? বেড়ে যাবে। মানে টি এর মান বেড়ে যাবে মানে ধীরে চলবে। মানে সরল দোলককে তুমি পাহাড়ের উপরেই নাও আর মাটির নিচেই নাও, সে ধীরে চলবে। আর নিচে নিতে নিতে যদি একদম কেন্দ্রে নিয়ে যাও, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে জি এর মান হয়ে যাবে জিরো। তাহলে 1/0 মান কি? ইনফিনিটি। মানে টি এর মান হয়ে যাবে ইনফিনিটি। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মান যেহেতু জিরো, সেহেতু সরল দোলকের মান হবে অসীম বা ইনফিনিটি বা আনডিফাইন্ড। অসীম বা আনডিফাইন্ড দুইটাই কারেক্ট, যেটাই বলো না কেন। তার মানে সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে সে দুলবেই না। কেন দুলবে বলো তো? কেন্দ্রে যখন নিয়ে যাবে একটা দোলককে, টেনে ছেড়ে দিবা, তার তো জি নাই, কোনো আকর্ষণ বল নাই, গ্র্যাভিটি নাই। তার চারদিক থেকে পৃথিবী তাকে সমান বলে টানতেছে। তো সে তো ফিল করবে আমার তো কিছুই নাই, কেউ তো আমাকে টানতেছে না। আচ্ছা, ওজনহীনতা এটা কি? কোন বস্তুর ওজন হচ্ছে W = mg, এটা একটু আগে বলছিলাম। এখানে এম হচ্ছে মাস, মানে বস্তুর ভরকে মাস, ভর ইংরেজি মাস, আর জি মানে গ্র্যাভিটেশন, অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ কোন জায়গায় যদি G = 0 হয়ে যায়, তাহলে তার এইখানে সমীকরণে জি এর মান 0 বসাইলে ডব্লিউ এর মানও 0 হয়ে যাবে। মানে ওজন 0 হয়ে যাবে। ঠিক আছে? তো কখন ওজনহীনতা হয়? মহাশূন্যে যদি নিয়ে যাওয়া যায়, যেখানে জি নাই, 0 হয়ে যায়। পৃথিবীর কেন্দ্রে 0 হয়ে যায়। দুইটা গ্রহের ঠিক মাঝখানে, যেখানে সমান আকর্ষণ পাওয়া যায়, দুইটা আকর্ষণ একে অপরের দ্বারা নিষ্ক্রিয় করে ফেলা হয়, সেখানে জি এর মান 0 হয়ে যায়। অথবা লিফট যদি ছিঁড়ে পড়ে যায়, সেই লিফটে তার ওজন 0 মনে হয়। এই দেখো, এই লিফট যদি সমান বেগে উপরে ওঠে বা নিচে নামে, তাহলে ওজন পরিবর্তন হবে না। নর্মাল মাটিতে দাঁড়ায় থাকলে যে ওজন মনে হইতো, একই রকম ওজনই মনে হবে। কিন্তু লিফটটা যখন উপরে উঠবে, একটা লিফট যখন উপরের দিকে উঠতে থাকে, তখন তুমি যে পায়ে দাঁড়িয়ে আছো, নর্মালি তোমার ভর ছিল mg, m × g। কিন্তু এ ত্বরণে লিফটটা উপরের দিকে ওঠার কারণে তোমার পায়ের উপর বেশি বল প্রয়োগ করতে হবে, মানে এম এ পরিমাণ ওজন বেশি মনে হবে। মানে mg+ma, এইটুক ওজন তোমার ফিল হবে। এম কমন নিলে থাকবে G+a। কারণ লিফটটা যখন উপরে উঠবে, তখন তোমার পাকে শক্তি দিতে হবে, পায়ের বিপরীতে কাজ করে লিফটটা উপরে উঠতেছে। এই জন্য শক্তি বেশি প্রয়োগ করতে হবে, ওজন বেশি মনে হবে। তার মানে লিফট যখন এ ত্বরণে উপরে উঠবে, তখন ওজন বেশি মনে হবে। আবার লিফটে যখন এ ত্বরণের নিচের দিকে নামবে, তখন তোমার লিফটটা তোমার পা যেদিকে বল দিচ্ছে সেদিকে সরে যাচ্ছে। মানে লিফটটা তোমার পায়ের বলের দিকে যাচ্ছে, এই জন্য তোমার বল প্রয়োগ কম করতে হবে। সেটা কত? নর্মালি তোমার ওজন ছিল mg, আর কমে যাবে হচ্ছে ma।
এই জন্য এম জি মাইনাস এম এ, এম কমন নিলে জি মাইনাস এ। অর্থাৎ তোমার ভর আসলে এমই থাকবে, কিন্তু তোমার আপেক্ষিক ত্বরণ মানে কার্যকর ত্বরণটা থাকবে জি মাইনাস এ এটা। আর আগের বার থাকবে আপেক্ষিক ত্বরণটা থাকবে জি প্লাস এ এটা। এখন লিফটটা যদি ছিঁড়ে যাইতো, তাহলে কি তুমি এ ত্বরণের নিচে নামতা? না, তখন তুমি একদম অভিকর্ষ ত্বরণের নিচে নামতা। একটা বস্তু 6 তলা থেকে ফেলে দিলে সে যে ত্বরণের নিচে নামে 9.8 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে তার স্পিড বাড়ে, এটাই তো অভিকর্ষ ত্বরণ, তাই না? তো 9.8 করে যখন তোমার নিচের দিকে তুমি নামতে থাকবে, ত্বরণে নামতে থাকবা, যখন নিচের দিকে তুমি জি ত্বরণে নিচের দিকে নামতে থাকবা, তখন কি ঘটবে বলো তো? তখন এখানে এই যে তোমার নামার ত্বরণটার নাম কি ছিল? এ ছিল না? জি তো হচ্ছে ওই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর তুমি নামতেছিলা যেটা, সেটার নাম ছিল এ। তাহলে এখন তুমি যেহেতু জি ত্বরণে আবার নামতেছো, তাহলে এই এর মানে এবার তুমি জি বসাবা, তার মানে এখানে এর মান বসাবা জি। তখন এই সমীকরণটা দাঁড়াবে জি মাইনাস জি, মানে জিরো। তার মানে তোমার ওয়েট হয়ে যাবে জিরো, মানে ওজনহীনতা। অর্থাৎ লিফট যদি ছিঁড়ে যায়, অর্থাৎ তুমি যদি জি ত্বরণের নিচের দিকে নামতে থাকো, তাহলে তোমার কাছে ওজন ফিল হবে না। একই কথা তুমি যদি প্লেন থেকে লাফ মারো প্যারাশুট ছাড়া, তাহলে তোমার কাছে কোনো ওজন তুমি ফিল করো না। মনে করো তুমি শূন্যে ভাসতেছো, বিছানায় শুয়ে আছে, এরকম লাগবে তোমার কাছে, আরাম লাগবে। তো ঘুমানোর জন্য সবচেয়ে ভালো, যাদের মনে করো বিছানায়, আমার ব্যাক পেন আছে মনে করো, বিছানায় শুলে আমার পিঠ ব্যথা হয়ে যায়, তা আমি চিন্তা করতেছি একজন পাইলট ভাড়া করবো, একটা হেলিকপ্টার ভাড়া করবো। আমি ঘুমানোর জন্য বলবো, "এই চল সাথে চল, আসমানে চল, একদম বায়ুমণ্ডলের আপার লেয়ারে চল। আপার লেয়ারে উঠা চোখে একটা কালো সানগ্লাস পইরা, মুখে মাস্ক টাস্ক দিয়া, রৌদ্র মদ্র যেন না লাগে, একটা ভালো স্যুট গাউন পইরা আমি আস্তে বেরা লাফ দিয়ে শুয়ে পড়বো, ঘুমায় যাবো। পরে একদম আমার ঘুম শেষ, মনে করো ঘন্টাখানেক যখন যাবে, মাটিতে আসার আগ মুহূর্তে আইসা ওই ওই পাইলট কি করবে, আমাকে প্যারাশুট দিয়ে ধাক্কা ধরে ফেলবে। ভালো হবে না বুদ্ধিটা? আমি মাঝে মাঝে পর প্ল্যান করছিলাম, আমি একটা গরিলা পালবো। গরিলা, গরিলাকে ট্রেনিং দিব, সে হচ্ছে আমাকে বাচ্চাদের মতো কোলে করে পালবে। আর আমার যেহেতু ওজন অনেক বেশি, আমাকে মায়ের মতো কোলে নিয়ে পালবে, এরকম তো মানুষ তো আর নাই, এত শক্তিশালী মানুষ তো আর নাই। এখন গরিলা পালবো একটা। তাহলে কি হবে জানো, গরিলা আমাকে ঘুম থেকে তুইলা কোলে করে বাথরুমে নিয়ে যাবে, দাঁত মাজায় দিবে, কাপড় পরাই দিবে, তুইলা এনে খাওয়াই দিবে। মানে গরিলা আমার মা হবে আর কি, বুঝছো? মাঝে মাঝে শিশু হয়ে যেতে ইচ্ছা করে। আরাম লাইফে, অনেক আরাম দরকার, খালি খেলবো আমি ব্যাডমিন্টন। মহাশূন্যে ওজনের তারতম্য, এই একই কথা, পড়লাম না, এটা রিডিং করলাম না, দেখি তারপরেও। আচ্ছা, একটু করে ফেলি। বলছে মহাশূন্যচারী যখন এই পৃথিবী প্রদক্ষিণ থাকবে, মানে ঘুরবে যখন, স্যাটেলাইট মনে করো, স্যাটেলাইটে যখন ঘুরবে, তখন তাকে, সে নিজেকে ওজনহীন মনে করবে। এর কারণটা কি? কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযান পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে, ওই যে কেন্দ্র বিমুখী বল বলছিলাম যেটা, জি এর মানের সমান মানের একটা কেন্দ্র বিমুখী ত্বরণ সৃষ্টি করে, যার কারণে মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ হয় জি মাইনাস জি, মানে জিরো হয়ে যায়। এই জন্য তার কাছে মনে হয় যে আমি হাওয়ায় ভাসতেছি, আমার কোনো স্পিড নাই এরকম মনে হয়, কোনো কোনো ত্বরণও নাই এরকম মনে হয়। বুঝতে পারছো? তা চ্যাপ্টার শেষ, আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখি তো। এই সবগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, যেগুলো লেখা নাই সেগুলো বিসিএস এ আসছে, কোনো কারণে ব্র্যাকেট দিয়ে লেখা হয় নাই, সবগুলোই আসছে। আমরা দেখি তো মনে পড়তে পারি কিনা। পৃথিবী এবং তার কেন্দ্রের নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কি বলে? অভিকর্ষ। আমরা আজকে পড়েছি, কমন করেছে। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করছে? পৃথিবী যে আমাদেরকে টানতেছে, এটা কে আবিষ্কার করছে? নিউটনের সূত্র। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? পৃথিবী যে ঘুরতেছে কেন্দ্র বিমুখী বলে আমরা হারায় যাওয়ার কথা ছিল না, মহাশূন্যে ছিটকে উড়ে উড়ে যাওয়ার কথা ছিল না পাখির মতো? যাই না কেন? কারণ মাধ্যাকর্ষণ মানে অভিকর্ষ বলের কারণে আটকে আছি আমরা। বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে কেন আবর্তিত হয়? মহাশূন্যে হারায় যাচ্ছে না কেন বায়ুমণ্ডল? কারণ পৃথিবীর কেন্দ্রের আকর্ষণের কারণে, মানে অভিকর্ষের কারণে।
অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠে। আমি বারবার বলছি যে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিয়ে গেলেও ত্বরণ কমে যাবে বা ওজন কমে যাবে, আবার কেন্দ্রের দিকে নিয়ে গেলেও ত্বরণ কমে যাবে এবং ওজন কমে যাবে। ভূপৃষ্ঠে মানে পানির লেয়ারে, সমুদ্র পৃষ্ঠে হচ্ছে সবচেয়ে বেশি লেয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কি হবে? কমে যাবে বলছি। পৃথিবীর ভিতরে গেলে কমে যাবে, একটু আগে বলছি। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন কি কি কারণে ঘটে? উচ্চতার ক্রিয়ায়, মানে উচ্চতা যদি উপরে উঠাও বা নিচে নামাও, গভীরতা গভীরে ঢুকাও, তাহলে ওই জি এর মান কমে যাবে। অক্ষাংশের কারণে কমে, ইয়েস। অক্ষাংশ মানে কি? জায়গার মধ্যে জায়গা চেঞ্জ করো, যদি তুমি তুমি অক্ষাংশ বরাবর যদি তুমি চেঞ্জ করো, তাইলে তুমি যখন 90 ডিগ্রি অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা, এখানে জি এর মান সবচেয়ে কম। আবার আস্তে আস্তে মেরুর দিকে, জিরোর দিকে যাইবা, 0 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি দক্ষিণ, উত্তর মেরু দক্ষিণ মেরু, সেখানে আবার মেরু অঞ্চলে কি জি এর মান সবচেয়ে বেশি, কারণ ওই যে ছবি এঁকে দেখাইছিলাম, পৃথিবী চ্যাপ্টা, কমলা লেবুর মতো চ্যাপ্টা। এই জন্য মেরু অঞ্চলে দূরত্ব কম, এই জন্য আকর্ষণ বল বেশি, এই জন্য অক্ষাংশের সাথে সাথে পরিবর্তন হয়। কিন্তু মনে রাখবা, দ্রাঘিমাংশের সঙ্গে নয়। কারণ দ্রাঘিমা অনুযায়ী, দ্রাঘিমা বরাবর যদি চেঞ্জ হয়, দ্রাঘিমা চেঞ্জ হইলে কিন্তু ব্যাসার্ধ চেঞ্জ হয় না। এই জন্য দ্রাঘিমার পরিবর্তনে, হুম, যারা তোমাদের ভূগোলের ক্লাস হলে তোমরা বুঝবা, দ্রাঘিমার সাথে জি এর কোনো সম্পর্ক নাই। দ্রাঘিমার সাথে জি এর পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। লিখে দিচ্ছি এটা। কেউ মনে করতে পারো অক্ষাংশ দ্রাঘিমাংশ তো একই, অক্ষাংশ দ্রাঘিমাংশ, অক্ষাংশের উপর যদি চেঞ্জ হয় তো দ্রাঘিমার উপর তো চেঞ্জ হবেই। কেউ কমন সেন্স এটাই ভাবতা, তাই না? আজকে ক্লাসের আগে তোমরা এটা ভাবতা না? যদি না লিখে দিতাম, যে ভাবতা স্যার তো অক্ষাংশের উপর বলছিল, দ্রাঘিমা মনে হয় স্যার বলতে ভুলে গেছে। নো, দ্রাঘিমার উপর ডিপেন্ড করে না, এই জন্য লিখি নাই। কনফিউশন ক্লিয়ার জন্য আজকে লিখে দিলাম। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে, হ্যাঁ এটাও সঠিক। আংশিক আহ্নিক এবং বার্ষিক গতি, আহ্নিক গতির কারণে, বিশেষ করে ঘূর্ণন বলতে আহ্নিক ঘূর্ণনের কারণে, কেন্দ্রের নিজের কেন্দ্রের চারদিকে যে ঘুরতেছে পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে বার্ষিক গতি সেটা বলতেছি না, পৃথিবী তার নিজের কেন্দ্রের চারদিকে যে ঘুরতেছে, এর কারণে যে এর পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? মনে করো যে এই নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষরেখা, বিষুবীয় অঞ্চলে পেট বরাবর যেহেতু ব্যাসার্ধ বেশি, এই জন্য পেট বরাবর ইয়াও বেশি, বাইরের দিকে কেন্দ্র বিমুখী বলও বেশি। এই জন্য ফার্দার মোর জি এর মান কম। বিষুবীয় অঞ্চলে জি এর মান দুইটা কারণে বেশি, একটা হচ্ছে দূরত্ব বেশি, আর একটা হচ্ছে দূরত্ব বেশি হওয়ার কারণে ঘূর্ণনের স্পিডও বেশি। ঘূর্ণনের স্পিড দুই প্রকার, একটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, মানে কৌণিক বেগ, আর একটা হচ্ছে রৈখিক বেগ। তো রৈখিক বেগ তো সব জায়গায় সমান, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, মাঝখানে সব জায়গায় সমান। কারণ পুরা পৃথিবীটা তো একই সঙ্গে একই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, পুরা 24 ঘন্টায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। তাহলে এক সেকেন্ডে মেরু অঞ্চলে যত ডিগ্রি ঘুরতেছে, বিষুবীয় অঞ্চলেও সমান ডিগ্রি ঘুরতেছে। কিন্তু ডিগ্রি সমান হলে কি হবে? একটু কল্পনা করো তো, একটা বল, আমি স্ক্রিনশটটা অফ করে দেই। এই যে বলটা হাতে নিছি মনে করো, হ্যাঁ, দেখা যায় না কেন? এই যে বলটা হাতে নিছি, ঠিক আছে, ওটা স্টপ করিস না। এই যে বলটা হাতে নিছি, হ্যাঁ, এখন এই বলটা মনে করো ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে। এখন ঘোরার সময় এই কেন্দ্রের, এই বিষুবীয় অঞ্চলে পেট বরাবর যেহেতু প্রশস্ত বেশি, তাহলে এই যে ফুলটা যে, দেখো এই যে ফুলটা কিন্তু এই পেট বরাবর প্রশস্ত বেশি, তাহলে সমান দূরত্ব থাকলেও কি সে কিন্তু পেট বরাবর অনেক স্পিডে ঘুরবে। কিন্তু এদিকে গোল হয়ে যদি কর্কটা উপরের দিকে যদি চলে আসতো, এখানে কিন্তু দূরত্ব কম বলে এখানে কিন্তু এই একই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে এই ফুলটা যত স্পিডে, রৈখিক স্পিডে ঘুরবে, এইখানের ছোট জিনিসগুলা কিন্তু এত স্পিডে ঘুরবে না। এই দূরত্ব এখানে রৈখিক স্পিড কমে যাবে। অ্যাঙ্গেল দুইটাই একই ডিগ্রি, সমান সময়ে সমান ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে, কিন্তু যেখানে ব্যাসার্ধ বেশি মানে দূরত্ব বেশি, সেখানে রৈখিক স্পিড বেশি, এখানে রৈখিক স্পিড কম। এই জন্য
যেহেতু এখানে রৈখিক স্পিড বেশি, মানে ফুলটা যখন ঘুরতেছে তখন স্পিড বেশি বলে ফুলের উপর যে দাঁড়ায় ছিল একটা পিপিলিকা, সে কিন্তু মারাত্মক স্পিডে বাইরের দিকে ছিটকে যেতে চাবে কেন্দ্র বিমুখী বলে। এই জন্য এই কেন্দ্রের এই পেট বরাবর মানে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ পৃথিবীর ঘূর্ণন গতির কারণে তার আকর্ষণ বল কম। মানে দুইটা কারণে আকর্ষণ বল কম, এক হচ্ছে কেন্দ্র থেকে দূরে পেট বরাবর, এই কারণে কম। ফার্দার মোর ঘূর্ণনের কারণে কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে বেশি, এই জন্য আকর্ষণ বল আরো কম, আবারও কম। তার মানে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করতেছে, যে কি কারণে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে আহ জি এর মান কম। বুঝতে পারছো? যদি এমন হইতো দুইটা দুইটা বিপরীত হইতো, যদি এমন হইতো যে একটা হচ্ছে দূরত্ব এক জায়গায় বেশি, আরেক জায়গায় হচ্ছে রৈখিক বেগ কেন্দ্র বিমুখী বল বেশি, দুইটা দুই রকম, দুইটা বিপরীত, তাইলে দেখতা বিষুবীয় অঞ্চল আর মেরু অঞ্চলে দুই জায়গাতেই পৃথিবীর জি এর মান সমান হয়ে যেত, কাছাকাছি হয়ে যেত। বুঝতে পারছো? ওকে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, 100 বার বলছি ক্লাসে। পৃথিবীর উপর মুক্তভাবে বস্তুর পতনকাল 9.8 জানি। মধ্যাকর্ষণ শক্তি যেখানে শূন্য মনে হয় কোথায়? পৃথিবীর কেন্দ্রে, অনেকবার। পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও পড়ছি। একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি একসঙ্গে পড়বে, এটা কি বলছিলাম? ওই যে একটু আগে বলছিলাম না, পিসার হেলানো টাওয়ারে গিয়ে গ্যালিলিও একটা গিনি ও পালক পরীক্ষা করেছিলেন। গিনি মানে গিনি সোনা, গিনি হচ্ছে এক প্রকার খাঁটি সোনা আর কি, গিনি সোনা মানে গিনি গোল্ড, স্বর্ণ। এই স্বর্ণ আর হচ্ছে পাখির পালক দুইটাকে একসঙ্গে ছেড়ে দিছে ওই টাওয়ারের উপর থেকে। উনি দেখলো দুইটা একসঙ্গে ঠাস করে পড়ে গেল। এর কারণ হচ্ছে ওখানে ভ্যাকুয়াম ছিল, মানে ভ্যাকুয়াম মানে বায়ুশূন্য অবস্থা। বায়ুশূন্য থাকার কারণে, বাতাসের বাধা না থাকার কারণে পালক একটা পাতলা জিনিস সেটা এবং লোহার বল একটা ভারী জিনিস একত্রে পড়ে যাবে। এটাই হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র। না, কত নম্বর সূত্র এটা? পরন্ত বস্তুর কয় নম্বর সূত্র? 1 নম্বর সূত্র, হ্যাঁ। সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে সমান পথ অতিক্রম করে পড়তে সমান সময়ই লাগবে, এটা 1 নম্বর সূত্র দিয়ে বলছে এটা। পরন্ত বস্তু এক স্যার নম্বর সূত্র। আপনার স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। ওহো, সরি 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 সরি। এই যে এটাতে ছিলাম আমরা, 13 নম্বরটা। আর এগুলা বলা দরকার নাই, এগুলো তো আমি অলরেডি ক্লাসের মধ্যে বারবার রিপিট হয়েছে। আচ্ছা, 13 নম্বরটা হচ্ছে পালক এবং লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টাই একত্রে একসঙ্গে পড়বে। কেন? কারণ ওই যে দেখো 1 নম্বর পরন্ত বস্তুর 1 নম্বর সূত্রে এই কথাটা বলে দিছে যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই কথাটাকে উল্টা ভাবে বললে সমান পথ অতিক্রম করতে সমান সময় লাগবে, একই কথা। আচ্ছা, 13 নম্বরের পরে 14 নম্বর, একটি ধাতব মুদ্রা ও পালক একসঙ্গে পড়বে, একই কথা। শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে একত্রে ছেড়ে দিলে কোনটা আগে পড়বে? পালক, পাথর ও কাঠ একই সঙ্গে পড়বে। এই তিনটাই কিন্তু একই জিনিস, তিনটা আলাদা বিসিএস আসছে। আচ্ছা, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র 3টি। কেপলারের সূত্র কিন্তু আমরা দেই নাই এখানে, কিন্তু পরীক্ষায় মনে হয় আসছে। দেই নাই কেন? এটা কিন্তু আসলে এসএসসি সিলেবাসে নাই, এইচএসসি সিলেবাসে আছে। কক্ষপথের সূত্র, গতির সূত্র, ব্যাসার্ধের, 3টা সূত্র আছে। তোমরা কেউ পড়তে চাইলে আহ বাড়তি পড়তে চাইলে গুগল থেকে পড়ে নিও। আমি পড়াইতে পারলাম না, দুঃখিত, সময় যেহেতু নাই। এই এই কোর্সের সময় তোমাদের আমরা কম পেয়েছি। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে, হ্যাঁ বলছিলাম, কিন্তু মনে করে দেখো, সবগুলো অণুর যোগফলকে ভর বলে। আর পৃথিবী যেই বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। পৃথিবীতে কোনো বস্তুর ভর 49 কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুটির ভর কয় কেজি হবে? এটাও বলছিলাম, মনে করে দেখো যে কোনো বস্তুর ভর চেঞ্জ হয় না, কেন্দ্রে নিয়ে গেলেও, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও তার ওজন শূন্য হবে, কিন্তু ভর কিন্তু সেম থাকবে। চাঁদে নিয়ে গেলেও, স্যাটেলাইটে নিয়ে গেলেও, মহাশূন্য যানে নিয়ে গেলেও, সব জায়গায় কোনো বস্তুর ভর চেঞ্জ হয় না, কিন্তু ওজন চেঞ্জ হয়। চাঁদে ওজন 6 ভাগের 1 ভাগ কোনো বস্তুর ওজন, কিন্তু ভর কিন্তু চেঞ্জ হবে না, অনেকবার ক্লাসে বলেছি। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে কেন্দ্রে ভর কত হবে? 50 কেজি থাকবে।
ইফ ইউর বডি মাস অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ 42 কেজি, 42 কেজি পৃথিবী পৃষ্ঠে, হোয়াট উড বি ইউর বডি মাস অন দ্য সার্ফেস অফ দ্য মুন? একই জিনিস ইংলিশে আসছে আর কি, জাস্ট। কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ হয় তাকে কি বলে? ওজন বলে। রিপিট হয়েছে। ওজনের একক কি? নিউটন। কে আবার কেজি বলল না যে? ভরের একক কেজি, ওজনের একক নিউটন। কেন? কারণ আমি বলছিলাম ওজন এক প্রকার বল, বলের একক যা, ওজনের এককও তা, নিউটন। ওজন এক প্রকার বল কেমনে বুঝলাম? কারণ দেখো দুইটার সংজ্ঞাই ডব্লিউ, এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এ। শাকিল টাচ করো না, শাকিল টাচ করো না, স্ক্রিনে দাগ করতেছে। উম এই এই দাগ আমার মোছার সাধ্য নাই। আচ্ছা, ওজনের সূত্র কি? ডব্লিউ ইকুয়ালস টু এম এ। আর বলের সংজ্ঞা কি? এফ ইকুয়ালস টু এম জি। তাহলে এম এ আর এম জি একই জিনিস না? এও তো ত্বরণ, জিও তো ত্বরণ, এই জন্য দুইটা একই সূত্র অ্যাকচুয়ালি। ডব্লিউ ইকুয়ালস টু এম জি, এফ ইকুয়ালস টু এম এ, একই সূত্র। এই জন্য এফ আর ডব্লিউ একই জিনিস, দুইটাই নিউটন, দুইটাই বল। পৃথিবীর যে কোনো স্থানে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয় কোন স্থানে? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় বা বিষুবীয়, দুইটাই আনসার। ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে, বলে দিছি। দেখো 37 এটা আসছে। কোন বস্তুকে যখন বিষুব রেখা থেকে মেরুর দিকে নিতে হয়, নেওয়া থাকে, তখন তার ওজন বাড়তে থাকে। হ্যাঁ, ওজনও বাড়তে থাকে মানে জি এর মানও বেড়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে বস্তুর ওজন কি হবে? কমবে। জানি, আমরা এটা ক্লাসে বলছি। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন জিরো, বলছি। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর ওজন কি হবে? বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন কমবে। কমবে বা বদলাবে। অন্য কোনো গ্রহ দেখো, যদি বৃহস্পতি গ্রহে নেও ওজন কিন্তু বাড়বে। পৃথিবীর চেয়ে বড় বা ভারী যেসব গ্রহ সেসব গ্রহে নিয়ে গেলে ওজন বাড়বে। এখানে বড় বলতে কিন্তু আয়তন বড় বোঝায় নাই, বড় বলতে ভর বেশি এরকম বোঝাইতে হবে। কারণ আহ, ভরের উপর ডিপেন্ড করতেছে ওজনটা, জি এর মানটা। আকর্ষণটা জি ডিপেন্ড করে ভরের উপর। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। আবার জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, আরেক সূত্র আছে, এটা তোমাদের এখানে দেওয়া হয় নাই। জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে এম এর উপর ডিপেন্ড করতেছে এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ইয়ের উপর ডিপেন্ড করতেছে না, আয়তনের উপর ডিপেন্ড করতেছে না। এ বডি হ্যাজ এ মাস এম, মানে ভর হচ্ছে এম, এন্ড ওয়েট ডব্লিউ অন আর্থ। পৃথিবীতে ভর একই এবং ভর এম এবং ওজন হচ্ছে ডব্লিউ। ইফ ইট ইজ টেকেন টু দ্য মুন, বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? অপশন চারটা ছিল। আমরা জানি এম উইল রিমেন দ্য সেম, মানে ভর সেম থাকবে কিন্তু ওজন কমে যাবে। কয় ভাগ? 6 ভাগের 1 ভাগ। ওকে। চাঁদে নিয়ে গেলে বস্তুর ওজন কি হবে? কমবে। রিপিট। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? 6 ভাগের 1 ভাগ। 37 মধ্যে দুইটা কোশ্চেন আসে, দেখছো, এক চ্যাপ্টার থেকে রিপিট হয়েছে এটা। কোনো বস্তুর ভর 10 কেজি হইলে বস্তুর ওজন কত হবে? 98 কেজি। কেমনে? এটা কেটে পাইলাম, কে বলতে পারো? ভর 10 কেজি হইলে ওজন 98 নিউটন, কেমনে পাইলাম? স্যার জি দিয়ে গুণ করে। ইয়েস, এফ ইকুয়ালস টু এম জি। এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8। 9.8 কে 8 দিয়ে, 9.8 দিয়ে 10 কে গুণ করলে 98 হয়, মনে রাখবা। তার মানে যে কোনো ভর দেওয়া থাকলেই তাকে 9.8 দিয়ে গুণ দিলেই ওজন পাওয়া যায়। যদি কোনো স্থানে জি এর মান দ্বিগুণ করা হয় তাহলে বস্তুর ওজন দ্বিগুণ হবে। কারণ ডব্লিউ ইকুয়ালস টু ডিরেক্ট এম জি, এখানে কোনো স্কোয়ার ময়ার নাই। ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এম তো ফিক্সড, ভর তো সেম, তাহলে জি এর মান দ্বিগুণ হইলে ওজনও দ্বিগুণ হবে। আচ্ছা, কি বলছে? এক ব্যক্তি দালানের 10 তলায় লিফটে দাঁড়ায় আছে, হাতে কোনো স্প্রিং নিক্তি থেকে একটা 10 নিউটনের বস্তু দেখাইতেছে। লিফটে দাঁড়ানো ছিল তখন দেখছে কি ওজন কত? 10 নিউটন। হঠাৎ করে যখন লিফটের তারটা ছিঁড়ে গেল তখন নিক্তিতে বস্তুর ওজন কত দেখাবে? আমরা জানি যে যখন আকর্ষণ থাকে না, মানে জিরো যখন হয়, ওজন জি এর মান যখন জিরো হয়, লিফট যদি ছিঁড়ে যায়, তখন কি হয়? ওজনহীনতা। লিফট ছেঁড়া লিফটে ওজন জিরো হয়ে যায়, ওজনহীনতা, আমরা পড়াইছি এটা। সো জিরোই দেখাবে, মানে স্প্রিং নিক্তি থেকে বস্তুরা 10 টাইম না, ওজনের কারণে, পৃথিবীর আকর্ষণ বলের কারণে টাইম না নিচে নাইমা কি হয়েছিল? স্প্রিং নিক্তি দেখাইছে 10 নিউটন। যখনই লিফটটা ছিঁড়ে পড়ে যাবে তখন বস্তুরাও নিচে নামবে, স্প্রিং নিক্তিরাও নিচে নামবে, তুমি নিজেও নিচে নামবা। এই জন্য ওই স্প্রিং এর টেনশন কমে যাবে, এই জন্য বস্তুটা আগের জায়গায় উঠে যাবে, মানে জিরো হয়ে যাবে। লিফটের যে অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অবস্থাপন করতে পারে, অনুভব করতে পারে, কোন অবস্থার কারণে?
জি ত্বরণে যদি নিচে নামতে থাকে, মানে যদি ছিঁড়ে যায় আর কি। নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কি হয়? কমে যায়। মহাশূন্যচারী মহাশূন্য যানে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় নিজেকে ওজনহীন মনে করেন কি কারণে? কারণ মহাশূন্যচারী জি এর সমান মানের ত্বরণ পায়, এই জন্য জি ত্বরণে ঘুরতে থাকে এই জন্য, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীর ওজনের তুলনায় কত গুণ? শূন্য। কৃত্রিম উপগ্রহে স্যাটেলাইটের ওজন শূন্য, আমরা বলছি অলরেডি। দোলকের দোলনকাল নির্ভর করে কিসের কিসের উপর? দোলকের দৈর্ঘ্য এবং মহাকর্ষীয় ত্বরণের জন্য। ওই যে বলছিলাম, মনে আছে ডান পাশে যা যা আছে, টি ইকুয়ালস টু 2 পাই √L/G। তার মানে এল এবং জি এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে দোলনকাল কি হবে? বাড়বে। ওই যে লিখে দিছি একদম, কত গুণ বাড়ালে কত গুণ, সুতা লিখে দিছি। রিপিট। একটি বালিকা, শাশ্বতের গার্লফ্রেন্ড, দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তনই হবে না। কারণ বালিকা যখন কেন্দ্র থেকে উঠে দাঁড়াবে তার দোলনকাল পরিবর্তন হবে না, কারণ ওইখানে ওই অবস্থায় ওই জি এর মানও চেঞ্জ হচ্ছে না, ভরের উপর ডিপেন্ড করে না, তারপরেও ভরও পরিবর্তন হচ্ছে না, আর কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে না, দোলনার কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। সুতরাং দোলনকালও পরিবর্তন হবে না। তবে আরো গভীরভাবে চিন্তা করলে, এটা যখন উঠে দাঁড়িয়ে যাবে তখন দোলনার ভরকেন্দ্রটা উপরে উঠে যাবে। ভরকেন্দ্রটা যখন উপরে উঠে যাবে তখন কার্যকরী দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। কার্যকরী দৈর্ঘ্য ছোট হয়ে গেলে, এল এর মান ছোট হয়ে গেলে দোলনকাল কমে যাবে। এখন এটা অপশনে দুইটাই ছিল। এখন এটার আনসারটা যে কোনটা, এটা কিন্তু আমরা জানি না, কারণ বিপিএসসি যিনি প্রশ্ন করেছেন তিনি কি চিন্তা করে প্রশ্ন করেছেন এটা আমরা জানি না, ঠিক আছে। একটা দোলক ঘড়ি চলে শীতকালে, কেন? দোলক ঘড়ি শীতকালে কেন দ্রুত চলবে? তাপমাত্রার উপর তো ডিপেন্ড করে না, আমরা বলেই দিছি। অনলি T√L/G, এল এবং জি এর উপর ডিপেন্ড করে। শীতকালে কি শীতকালে কি জি বেড়ে যায় বা কমে যায়? না, জি তো চেঞ্জ হয় না শীতকালে। শীতকালে কি এল বেড়ে যায় বা কমে যায়? হ্যাঁ, এল কমে যায়। শীতকালে এল কমে যায়, তো কার্যকরী দৈর্ঘ্য কমে যায়, সংকুচিত হয়ে যায় তার। তাহলে এল যদি কমে যায়, তাহলে টি যেহেতু সমানুপাতিক √L, তাহলে এল কমে গেলে টিও কমে যাবে। আর টি কমে যাওয়া মানে কি? দোলনকাল কমে যাওয়া। দোলনকাল কমে যাওয়া মানে সময় কমে যাওয়া। সময় কমে যাওয়া মানে স্পিড বেড়ে যাওয়া, মানে দ্রুত চলে। তার মানে শীতকালে দ্রুত চলে। এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, নতুন ছিল কিন্তু, এটা আমাদের পড়ানোর মধ্যে ছিল না। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কি হবে? অসীম। রিপিট হয়েছে আমাদের পড়ার থেকে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুর দিকে নিতে গেলে কি হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ক্রিয়েটিভ কোশ্চেন। বিষুব রেখা থেকে মেরুর দিকে নিলে আমরা জানি মেরু অঞ্চলের জি এর মান বেশি। জি এর মান বেশি হলে আমরা কিন্তু বলেছিলাম টি সমানুপাতিক √L/G। √G নিচে, তা জি যেহেতু নিচে ব্যস্তানুপাতিক, মানে জি বাড়াইলে টি কমবে। জি বাড়াইলে টি কমবে, আমি লিখে দিয়েছিলাম জি এর মান 25 গুণ বাড়াইলে টি 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। মানে জি বাড়ালে টি কমবে, মানে মেরুর দিকে নিলে জি বাড়বে, মানে টি কমবে। টি কমবে মানে কি? দ্রুত হবে, ফাস্ট হবে, এটা পরীক্ষা আসছে। আচ্ছা, কোন স্থানে অভিকর্ষ ত্বরণ, এটা দেখছো 13তম বিষয়, একদম হুবহু আমার পড়ানো থেকে কমন পড়ে গেছে। জি এর মান 9 গুণ বাড়ালে দোলনকাল টি এর মান কয় গুণ কমবে? 3 গুণ কমবে। আমরা পড়াইছি 25 গুণ বাড়াইলে 5 গুণ কমবে। এরা দিছে 9, মানে বর্গমূল করছে আর কি, যা √G তো, এই যে √9 কে √ওভার করে দিয়েছে 3। আর ব্যস্তানুপাতিক হওয়ার কারণে কমবে বলছে, বাড়ালে বলে কমবে বলছে। যদি এখানে ত্বরণ না বলে যদি বলতো কার্যকরী দৈর্ঘ্য 9 গুণ বাড়াইলে কি ঘটবে, তাহলে সেটাও 3 গুণ বাড়তো আর কি। কার্যকরী দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, বুঝতে পারছো? এই জন্য √ওভার আছে বলে 9 এর জায়গায় 3 হবে, ঠিক আছে, কিন্তু বাড়ার জায়গায় বাড়বে। যে বেগে কোনো একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে তা নিচের দিকে ফিরে আসবে না তাকে মুক্তিবেগ বলে। ওহো, মুক্তিবেগের মানটা কমন পড়েনি আমাদের শিটে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। মুক্তবেগ না, এটাকে মুক্তিবেগ বলে, ঠিক আছে। এটাকে মুক্তিবেগ, এটাকে ভিই দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ভিই, মানে হচ্ছে এসকেপ ভেলোসিটি। ভি এসকেপ,
ভিই, মুক্তি বেগ। এসকেপ মানে কি? বলো, এসকেপ শব্দের অর্থ কি? বলো না কেন? এসকেপ শব্দের অর্থ কি? বলো না কেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। তো বলো, এসকেপ শব্দের অর্থ কি? স্যার পালানো। হ্যাঁ, পালানো, মানে পালায় মুক্তি পাওয়া আর কি। ছেড়ে দে মাকাইন্দা বাঁচি। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা পরীক্ষা আসতে পারে, মানে কোনো একটা রকেটকে যদি তুমি বায়ুমণ্ডলে বাতাসের ঘর্ষণ ঘর্ষণ এড়ানোর পরে 11.2 অথবা তার চেয়ে বেশি বেগ দিতে পারো, সেকেন্ডে 11.2 মিটার স্পিড যদি তুমি দিতে পারো, তাহলে সেই বস্তুটাকে আর নিচের দিকে ফিরে আসবে না, মানে তাকে আর কোনো যন্ত্র দিতে হবে না, তাকে আর কোনো পাওয়ার দিতে হবে না, জ্বালানি পড়তে হবে না, এমনি সে উপর দিকে যাইতে থাকবে। এই জন্য রকেট বানানো ছিল চ্যালেঞ্জ। এমন একটা যন্ত্র যানবাহন তোমাকে বানাইতে হবে যা মহাশূন্যে 11.2 মিটার সেকেন্ডে যাইতে পারে। সেকেন্ডে 11.2 মিটার মানে আহ, এ সরি, মিটার না তো, কি বলতেছি, কিলোমিটার। সেকেন্ডে 11 কিলোমিটার যাইতে হবে। সেকেন্ডে 11 কিলোমিটার মানে বুঝো, 11 কিলোমিটার মনে করো যে মহাখালী থেকে উত্তরা হচ্ছে 7 কিলোমিটার, মনে করো টঙ্গী। 1 সেকেন্ডে মহাখালী থেকে টঙ্গী যেতে দেখা হবে। তাহলে বুঝতে পারছো তো কিরকম স্পিড। 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার। আচ্ছা, আমরা জানি 1 সেকেন্ডে 3600 সেকেন্ড, 1 ঘন্টায়। তাহলে কত কিলোমিটার পার আওয়ার? আমরা যে বাস চলি 60 কিলোমিটার 70 কিলোমিটার বেগে চলি, বা একটা বাস চলে, আর 3600 সেকেন্ড দিয়ে যদি তুমি 11.2 কে গুণ দাও তাহলে কত আসে? আমি একটু ক্যালকুলেটরে গুণ দিয়ে দেখি। ক্যালকুলেটর, 11.2 বাদ দিলাম, 11 × 3600, মানে 39,600 কিলোমিটার পার আওয়ার। 39,600, রাফলি 40,000 মনে করি, মানে 40,000 কিলোমিটার যাইতে হবে 1 ঘন্টায়। যেখানে আমাদের একটা বাস চলে হচ্ছে 60 কিলোমিটার 1 ঘন্টায় যায়, সেখানে তোমাকে রকেট যাইতে হবে 1 ঘন্টায় 40,000 কিলোমিটার। কি বুঝলা? 40,000 কিলোমিটার। 40,000 কিলোমিটার মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 মিটার, মানে 6 কিলোমিটার। 63, 6,300 মিটার, মানে 6 কিলোমিটার। কি বলতেছি এসব? 6 কিলোমিটার হয় কেমনে? 6371 কিলোমিটার। 6,000 কিলোমিটার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে 39,000 কিলোমিটার 1 সেকেন্ডে, মানে রকেটের 1 সেকেন্ড লাগে না, এক 1 ঘন্টা লাগে না। এই পৃথিবীর এফোর ওফোর করে ফেলতে 1 ঘন্টা লাগবে না একটা রকেটের। বুঝতে পারছো? অনেক বেগ। তো অধ্যায় শেষ, বিগত বছরের কোশ্চেন রিভাইজ করাও শেষ। আশা করি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কিছু আসার নাই। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে অনেক বড় ক্লাস দিলাম, অনেক কাজের কাজ হচ্ছে, 2টা চ্যাপ্টার একদিনে নিয়ে নিলাম। কালকে সকাল 10টায় ক্লাস, জানো তো? জি স্যার। 10টায় না, 10:30টায় ক্লাস। 10টার ওকে। সময় উঠতে পারবো না ঘুম থেকে। 10:30 থেকে 12:30 পর্যন্ত ক্লাস দিব। ভাই ওই টাকাতে আমার দিকে কিছু পাঠাইস। বলো তো অন্য কেউ, উম জানো কিনা তোমরা? নাফিয়া জানো কালকে 10:30টার সময় ক্লাস? মারুফা, সাকি, শাকিল, তোমরা কি জানো কালকে 10:30টার সময় যে ক্লাস আছে? স্যার জানতাম না, এখন জানলাম। এই যে এর আগে ক্লাস নিতে চাইছিলেন, সেদিন তো আর নেন নাই।
না, এর আগে সেদিন নেই নাই কি কারণে ছিল? কারণ ঘোষণা দেই না আগে। কিন্তু আজকে তো ঘোষণা দিচ্ছি, 3 দিন ধরে ঘোষণা দিচ্ছি, গতকালকে ঘোষণা দিচ্ছি, পরশুদিন ঘোষণা দিচ্ছি। জি আগামীকাল স্যার। শুক্রবার ক্লাস হবে। এনামুল, একটু গ্রুপে লিখে দাও তো, বলে দাও তো। স্যার কালকে কি গণিত ক্লাস করাবেন স্যার? তোমরা বলো তো কালকে কি ক্লাস নিলে ভালো হয়। স্যার গণিত হলে একটু প্রেশার পড়ে যায় আর কি। তাহলে গণিত দিব না, কালকে ভূগোল ক্লাস নেই। ঠিক আছে স্যার স্যার। ইংলিশ নিতে পারেন। হ্যাঁ, এটাও ভালো। না, ইংলিশ নিব না, আর একটা কারণ আছে, ইংলিশের একজন টিচার পাইছি, বুঝছো? আমি ইংলিশ ক্লাস না নিই। হ্যাঁ, ওই লং টাইম ক্লাস নিলেও, ভূগোল নিলে লং টাইম ক্লাস নিলেও মাথায় থাকবে, কিন্তু বাদ ইয়েস, বাকিগুলা নিলে ইয়েস, ইয়েস। মনে করো ইংলিশ যদি নেই বা ম্যাথ যদি নেই, মাথা কাজ করবে না, মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য কালকে ভূগোল ক্লাস নিবো, এটা বেটার হবে। জি স্যার। জেনারেল নলেজ তো প্যারা হবে না তোমাদের। আর 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 কয়েকটা সপ্তাহ যাক, দেখবা নেক্সট উইকে। কালকে আমার একটা কাজ আছে। পরের সপ্তাহে থেকে, যেদিন শুক্রবার মনে করো মান্থলি এক্সাম থাকবে না, মনে করো পরের সপ্তাহে মান্থলি এক্সাম থাকবে না, পরের সপ্তাহে শুক্রবারে 2টা ক্লাস নিয়ে নিব। সকালে একটা ক্লাস নিব, পরে জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 2টা 2:30-এর দিকে, 3টার দিকে আরেকটা ক্লাস নিয়ে দিব। অথবা যদি বলো যে না, 3টার সময় না স্যার, বিকাল টিকাল খাওয়া দাওয়া করে রেস্ট নিবো, ঘুমাবো, বাইরে যাব, সেক্ষেত্রে সন্ধ্যা 7টায় একটা ক্লাস নিয়ে নিব। কেমন হবে? সরি, সন্ধ্যা বিকাল 5টায়, 5:30টায়। এখন তো মাগরিবের আজান দিয়ে 5:15টায়, 5:15টায়। আমরা 5:30, 5:45টার দিকে, 5:30টার দিকে একটা ক্লাস নিয়ে নিবো 7:30 পর্যন্ত। কেমন হবে? স্যার ভালোই হয়, সকালে নিয়ে সন্ধ্যায় বা বিকেলে ভালোই। হ্যাঁ, স্যার আমাদের সকালে। কত হতে পারে এখন? রেকর্ডিংটা অফ করে দেন আমল।